মায়া এখন নগ্ন হয়ে বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ওর ঠোঁট কাঁপছে, গালের দুই পাশ দিয়ে চোখ থেকে নেমে যাচ্ছে জলের ধারা। এটা কি হয়ে গেল তার সঙ্গে? তার গলা থেকে শুরু করে স্তনের আশেপাশে আঁচড়ের দাগ। মাত্র একটু আগেই ঘুম ভেঙেছিল মায়ার। উঠেই বিছানায় আবিষ্কার করে রক্তের ছোপ ছোপ দাগ। তলপেটে তীব্র ব্যথা। ধীরে ধীরে রাতের দৃশ্যগুলো মনে পড়তে থাকে। যেন কোনো বিভীষিকাময় স্বপ্ন ছিল, অথচ তার শরীর দিব্যি সাক্ষ্য দেয় এটা কোনো স্বপ্ন নয়, বাস্তবেই ঘটেছে। ঘুমের মধ্যেই যেন টের পেয়েছিল কারো উপস্থিতি। কে যেন কাপড় খুলছিল ওর। চিৎকার দিয়ে উঠতে চাইলে পারেনি। মুখ চেপে ধরেছিল কেউ। বাধা দিতে গিয়ে হাতও যেন নাড়াতে পারছিল না। যখন সেলোয়ার সরিয়ে কেউ তার ভেতরে ঢুকেছিল তখন তীব্র যন্ত্রণায় চোখ বড় বড় হয়ে যায় মায়ার, আর্তনাদ গলার কাছে এসে আটকে যায়। সে কোনোদিন এসব করেনি। বিয়ের আগে করবে ভাবেওনি। রাশেদ দুয়েকবার জড়িয়ে ধরতে চেয়েছে, রাজি হয়নি। একবার শুধু অনেক অনুরোধের পর হাতে চুমু দিতে দিয়েছিল। এটুকুই এই অবধি মায়ার জীবনে ঘটেছে। অথচ আজ কি হলো মায়ার সঙ্গে? লোকটির মুখটা আবছা দেখেছে, কেমন যেন বিকৃত ছিল। একপাশ পড়ে যাওয়া ভয়ঙ্কর চেহারা। সেটা কি কোনো মুখোশ ছিল? হয়তো কেউ মুখোশ পরে এসেছিল। সিনেমাতে এমন মুখোশ পরা চেহারা দেখেছে। এখন আর স্পষ্ট মনে নেই ওর। কেমন মেঘাচ্ছন্ন হয়ে গেছে স্মৃতিগুলো। হয়তো পরে অজ্ঞান হয়ে গিয়েছিল সে। ঘুম থেকে উঠে বিছানায় রক্তের দাগ দেখেই মায়া ছুটে আসে বাথরুমে। আয়নার সামনে দাঁড়ায়। গলায় আঁচড়ের চিহ্ন দেখে একে একে খুলে ফেলে পরনের সকল কাপড়। আবিষ্কার করে শরীরের নানান জায়গায় কামুক নখের হিংস্র আঁচড়। আজ রাতে কি সে ধতারা চিহ্নখিত হয়েছে? কিন্তু কে তার সঙ্গে এমন করতে পারে? তার রুমে কে আসলো রাতে? তাদের দোতলা বাড়ি। নিচে দুই চাচার পরিবার থাকেন। উপরে শুধু মায়াদের পরিবার আর তার অবিবাহিত আরেকজন চাচা। মায়াদের পরিবারে শুধু ওর বাবা মা আর এক ভাই। আর কেউ তো নেই। অবশ্য বাড়ির আঙিনায় টিনশেটের ঘরে কাজের লোক হামিদ চাচা তার পরিবার নিয়ে থাকেন। আপাতদৃষ্টিতে নিশ্চিত বলা যায় বাইরের কেউ এই বাড়িতে ঢোকার কোনো সুযোগ নেই। তবে অবশ্যই রাতে কেউ তার ঘরে এসেছিল। এবং তার কাছ থেকে কিছু একটা ছিনিয়ে নিয়ে গেছে। এমন কিছু যা একজন নারীর জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ, যা আর কখনো ফিরে পাবে না মায়া। কিন্তু এখন কি করবে সে? এই মুহূর্তে মায়ার করণীয় কি? সবাইকে ডেকে বলা? কি বলবে সে? তাকে কেউ ধতারা চিহ্ন অর্ষণ করছে রাতে? ওরা তো জানতে চাইবে বন্ধ ঘরে মানুষ আসবে কোত্থেকে? সে বারান্দার দিকে দরজা খুলেছিল কি না তা জিজ্ঞেস করা হবে। সবচেয়ে বড় কথা, সবাই তাকেই সন্দেহ করবে। কথাটা মাথায় আসতেই মায়া চমকে ওঠে। আশ্চর্য! পুরো বিষয়টাই তো কাকতালীয়, দোষটা তো রাশেদের দিকেও চলে যেতে পারে। ও আর মায়া মির্জাপুর ডিগ্রি কলেজে পড়ে। মায়াদের গ্রামের নাম নিয়ামতপুর, একদম মির্জাপুর উপজেলা শহরের কাছে। সে এসএসসি নিয়ামতপুর হাইস্কুলেই দিয়েছে। এরপর মির্জাপুর ডিগ্রি কলেজে গিয়ে ইন্টারে ভর্তি হয়। রাশেদ তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। নানান ঘটনাক্রমে মায়ার ইন্টার ফাইনাল পরীক্ষার আগে তাদের সম্পর্ক হয়, তাই ইন্টারমিডিয়েট শেষ হলেও সেখানেই ডিগ্রিতে ভর্তি হয়ে যায় সে। এবার দ্বিতীয় বর্ষে পড়ে মায়া, রাশেদ তৃতীয়। সমস্যাটা হলো মায়ার বিয়ের আলাপ চলছে, তাও মির্জাপুরের এমপির আপন ভাগ্নের সঙ্গে। মায়ার বাবা ইশরাক খান নিয়ামতপুর ইউনিয়নের প্রভাবশালী চেয়ারম্যান। এমপির খুবই ঘনিষ্ঠ ব্যক্তি তিনি। বিয়েটা দিলে ঘনিষ্ঠতা আরও গাঢ় হবে, তাই যেকোনো মূল্যে বিয়েটা দিতে চান। কিন্তু মায়া অসম্মতি জানায়, ব্যাপারটা মোটেও সহজ ছিল না ওর জন্য। অনেক ভয় করছিল, দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল, তারপর এক পর্যায়ে কে বলে ফেলে। এই নিয়ে অনেক ঝড় বয়ে গেছে মায়ার ওপর দিয়ে। শেষমেশ রাশেদের কথাও বলে দিয়েছে। ভেবেছিল বাবা মা রাজি হতে পারেন। যেহেতু রাশেদও বড়লোকের ছেলে। মির্জাপুর বাজারে আলিশান বাড়ি, বাজারে বিরাট বড় শপিং মল আছে। কিন্তু রাজি হননি ইশরাক সাহেব। উল্টো রাশেদকে শাসানো হয়েছে। এসব জটিল অবস্থার ভেতর দিয়েই দিন যাচ্ছে মায়ার। এর মধ্যেই আজ যা ঘটে গেল, এসব বললে ওরা কি বলবেন? সে নতুন কোনো নাটক করছে? যদি উল্টো বলেন তুই বারান্দার দিকে দরজা না খুলে দিলে কেউ রুমে আসবে কিভাবে? নিশ্চয় বারান্দার দরজা খুলে দিয়ে রাশেদকে রুমে এনেছিলি, সেটারই সুযোগ নিয়েছে বদমাইশটা, নিজের সর্বনাশ করে এখন নাটক করছিস। মায়া সিদ্ধান্ত নিল এগুলো আপাতত কাউকে বলবে না। নিজেই খুঁজে বের করবে তারা চিহ্ন রপি, তারা চিহ্ন সাজটাকে। তার রুমের মেইন দরজা খোলাই ছিল। বাড়ির কেউ সহজেই আসতে পারবে। কিন্তু কে এমন করবে? মায়া পরিবারের কাউকে নিয়ে এমন নোংরা বিষয় ভাবতেই পারে না। এই মুহূর্তে মায়ার রীতিমতো বমি পাচ্ছে।
নিজের দেহকে আজ নিজেরই ঘেন্না লাগছে, মনে হচ্ছে শরীর নোংরা, অপবিত্র হয়ে আছে। সে আয়নার সামনে থেকে সরে শাওয়ার ছেড়ে নিচে দাঁড়ায়। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে। বারবার সাবান দিয়ে শরীর ঘষতে থাকে। পাগলের মতো ঘষে। তারপর গোসল শেষে রুমে এসে বিছানা চাদরের দিকে তাকিয়ে মনে হলো এটার ব্যবস্থাই আগে করা উচিত ছিল। টান দিয়ে হাতে নিল বিছানা চাদর। তারপর বাথরুমের বালতিতে ভিজিয়ে রাখল এটা। আবার বিছানায় ফিরে এসে কপালে হাত দিয়ে বসে রইল। বসে বসে ভাবতে লাগলো কি করা যায়। তখন ওর মা আছিয়া বেগম এসে বললেন, কিরে নবাবজাদি, ঘুম শেষ হয় না তোর? নিচে আয়, নাশতা কর আয়শা। সে দীর্ঘশ্বাস গোপন রেখে বলল, আসছি আম্মা, যাও তুমি। মায়া এরপর ওড়না মাথায় দিয়ে নিচে যাওয়ার জন্য উঠে দাঁড়তেই ঠিক দরজার সামনে পোড়া মুখে দাঁড়ানো লোকটিকে দেখে রীতিমতো চমকে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয়, মায়া চোখের পলক ফেলে চিৎকার দিতে যাবে তখনই লোকটি উধাও হয়ে গেল। সে বিস্মিত হয়ে চারদিকে তাকায়। নিজের রুমের আলনার পেছনে দেখে, হাঁটু গেড়ে বসে খাটের তলা দেখে, বাথরুমে ছুটে যায়, কোথাও কিছু নেই। তার কি হ্যালুসিনেশন হয়েছে? নিশ্চয় তাই। দুশ্চিন্তার জন্য এমন হতে পারে। নিজেকে শান্ত করে বুক ভরে শ্বাস নেয় মায়া। তারপর নিচে চলে যায়। সিটিং রুমের সোফায় বসে ছোট চাচা সাদিক পত্রিকা পড়ছেন। তরুণ রাজনীতিবিদ, একটা রাজনৈতিক যুব সংগঠনের নেতা। মায়া কিছু না বলে সামনে দিয়ে কিচেনের দরজার কাছে গিয়ে মনে হলো ছোট চাচা ওর দিকে তাকিয়ে আছেন। মায়া হুট করে পিছু ফিরে তাকাতেই চোখাচোখি হলো, সত্য, ছোট চাচা তার দিকে তাকাচ্ছিলেন। সে ইতস্তত করে নিতম্বের দিকের কামিজ টেনে দেখল ঠিক আছে কিনা। তারপর কিচেনে চলে এলো। মেঝো চাচি তাকে দেখে বললেন, মায়া বসো, নাশতা করো। সবাই নাশতা করে ফেলেছে নাকি চাচি? বলে চেয়ার টেনে মায়া গিয়ে বসে। 10টা বাজে, করবে না? মায়া মাথা নাড়ল। 10টা হয়ে গেছে এটা খেয়াল করেনি সে। চুপচাপ নাশতা করে কিচেন থেকে বের হয়। ছোট চাচার সঙ্গে পুনরায় চোখাচোখি হলো। কিরে, ক্লাসে যাবি না? ঘুম থেকে উঠতে এত দেরি কেন? বুঝতে পারিনি এত বেলা হইছে, বলে সে বুকের ওড়না ঠিক করে পাশ কাটিয়ে চলে আসে। কিন্তু মায়ার মনে হয়েছে চাচা কথা বলার সময় তার বুকের দিকে যেন তাকিয়েছেন। তাহলে কি ছোট চাচা তার রুমে গিয়েছিলেন? তিনি তো উপরেই থাকেন। চাইলেই যেতে পারবেন। কিন্তু সঙ্গে সঙ্গে আবার নিজের এই ভাবনার জন্য নিজেকে ধিক্কার দিল। ছোট চাচা এমন কাজ করতেই পারেন না। সে নিজের চাচাকে নিয়ে এটা কি করে ভাবতে পারল। মায়া নিজের রুমে চলে এলো। এসে বিছানায় উপর হয়ে শুয়ে সবকিছু নিয়ে ভাবছে। কিছুই মাথায় ঢুকছে না। কে এরকম করতে পারে? বারবার এখন ছোট চাচার দিকে সন্দেহ চলে যাচ্ছে। উনার চাহনি অবধি যেন সন্দেহজনক ছিল। বুকে বা নিতম্বের দিকে তাকানোর কারণ কি? বান্ধবী রেশমা তাকে একদিন বলেছিল সে হাঁটলে পেছনের ভাঁজ ফুটে ওঠে। তাকে পিছু থেকে দেখলে নাকি অনেক জুসি লাগে। বাজে কথা বলার জন্য খুব বকেছিল সেদিন। কিন্তু আজ মনে হচ্ছে সত্য। তাহলে কি এজন্যই চাচা দেখছিলেন? তা কি করে সম্ভব? মায়া রুমে এসে মোবাইল হাতে নেয়। ইন্টারনেট অন করে। সঙ্গে সঙ্গে রাশেদের কিছু মেসেজ আসে। মায়া, এসব কি বলছো তুমি? আমি এখন কি করে বিয়ের আলাপ দিব? তোমার পরিবার আমাকে শাসাইছে। আমি এখন বিয়ে করতে না পারলে তুমি পরিবারের কথায় রাজি হয়ে যাবে মানে কি মায়া? আমাকে তুমি মিনিমাম 2 বছর সময় দাও। মায়া এসব মেসেজের রিপ্লাই দিল না। সে রাতে ওকে বলেছিল বিয়ের আলাপ না দিলে বিয়েতে সম্মতি দিয়ে দেবে। এগুলোরই রিপ্লাই দিয়েছে রাশেদ। মায়া হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে গুগলে গিয়ে সার্চ দিল, পরিবারের লোক দ্বারা কি কোনো মেয়ে ধর্ষিত হওয়া সম্ভব? মায়া অনেক আর্টিকেল পেল। সবগুলো পড়ে তার গলা শুকিয়ে গেল। এবার সে কিছু একটা ভেবে সার্চ দিল, চাচার দ্বারা ভাতিজি ধর্ষিত। এবার সে প্রচুর নিউজ পেল এই শিরোনামে। মায়া পড়তে পড়তে শুকনো ঢোক গিলে বুক ধরফর করতে শুরু করে। সেই সন্দেহ থেকে উঠে দাঁড়ায়, ছোট চাচার রুমের দিকে যায়। পর্দা সরিয়ে উকি দিল ভেতরে। রুমটা ছিমছাম, গুছানো। সে আলনা, ওয়ার্ডরোব, ড্রয়ার, বিছানার নিচ সবকিছু পাগলের মতো খুঁজতে শুরু করল। কিছু একটা তো পাবে নিশ্চয়। মাথা নিচু করে খাটের নিচে তাকাতে যাবে তখনই কারো গলা শুনে কেঁপে উঠল সে। কিরে, এখানে কি খুঁজিস? মায়া মাথা তুলে দাঁড়িয়ে ছোট চাচাকে দেখে আমতা আমতা করতে শুরু করল। কি বলবে বুঝে উঠতে পারছে না সে। কিরে, কি হলো, কিছু বলছিস না যে? খাটের তলায় কি খুঁজিস? আর তোর গলায় কিসের দাগ দেখা যায়? মায়া শুকনো ঢোক গিলে বলল, বিড়াল খুঁজছিলাম। একটা কালো বিড়াল। এটা রাতে আমাকে গলায় আঁচড় দিছে। এখন দেখলাম এদিকে আসছে। তাই খুঁজে খুঁজে তোমার রুমে এসেছি। কথাটি বলেই সে বের হয়ে আসলো। ছোট চাচা বিড়বিড় করে কি বলছেন খেয়ালই করল না সে।
রুমে এসে হাঁপাতে হাঁপাতে এক গ্লাস পানি খেয়ে বিছানায় গিয়ে বসে। কিছুই তো পেল না। পোড়ামুখ তার স্পষ্ট মনে আছে। কিন্তু সেটা নিশ্চয় মুখোশ ছিল। না হলে এরকম চেহারার মানুষ এখানে কোত্থেকে আসবে? কিছুই মাথায় ঢুকল না মায়ার। তারা চিহ্ন। পরদিন বিকেলে মায়ার বড় ভাই রফিক বাইরে যাচ্ছে। মায়া তখন বারান্দায় ছিল। রফিক আচমকা ওর নিতম্বে ব্যাট দিয়ে আলতো করে বাড়ি দিয়ে বলল চক্কা। সে উফ করে উঠল। রফিক কিছু হয়নি এমন একটা ভান করে বের হয়ে চলে গেল। মায়ার মাথায় তখন নানান চিন্তা ঘুরতে শুরু করল। ভাইয়া তাকে ব্যাট দিয়ে এই জায়গায় আঘাত করল কেন? সেই কিছু করে ফেলল না তো? মায়ার নিজের ওপর প্রচণ্ড বিরক্ত লাগছে। এগুলো কি ভাবছে সে? তার ভাই এরকম করতে পারে? এটা কোনোভাবেই সম্ভব না। আবার গুগলে সার্চ দিয়ে দেখা সেসব নিউজের কথা মনে পড়ে গেল। সন্দেহ মাথা ঝাড়া দিয়ে উঠে ওর। ছুটে যায় রফিকের রুমে, গিয়ে সবকিছু খুঁজে সে। কিছুই নেই। মোবাইলটা শুধু বালিশের পাশে। এটার প্যাটার্ন সে জানে, দেখেছিল সেদিন। দ্রুত খুলল মায়া। কেন ফোন ঘাটছে সে জানে না। গ্যালারিতে গেল, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে গেল। তেমন কিছু নেই। গেল ব্রাউজারের সার্চে। গিয়ে চোখ ছানাবড়া হয়ে গেল। অসংখ্য বাজে শিরোনামে সার্চ। সবই যৌন বিষয়ে। তার ভাইয়ের চিন্তা ভাবনা এমন। এত বিকৃত। ভাবতেই অবাক হয় মায়া। তাহলে কি সেই এমন করেছে? করতেও তো পারে। এই তুই এখানে কি করিস? মায়া আঁতকে উঠে তাকায়। ফোন নিতে রফিক ফিরে এসেছে। ভুলে ফেলে গিয়েছিল মোবাইল। মায়া শুকনো ঢোক গিলে ইতস্তত করে বলল, তোমার রুম গোছাতে এসেছিলাম। রফিক এগিয়ে এসে টান দিয়ে ফোন নিয়ে বলল, তাহলে ফোন হাতে কেন? যা ভাগ এখন থেকে। মায়া দ্রুত সরে চলে এলো। এসে রুমে পায়চারি শুরু করল। বিষয়গুলো মাথা থেকে সরাতে পারছে না। আপনজন নিয়ে এসব নেতিবাচক ভাবতে অস্বস্তিও হচ্ছে। রাশেদের ঘুম আসছে না। সে বিছানায় ছটফট করছে। অনেকদিন হয়ে গেল মায়ার সঙ্গে দেখা হচ্ছে না। ও রাগ করে কথাও বলছে না। মায়াকে কিভাবে বুঝাবে এখন তার পক্ষে বিয়ে করা অসম্ভব। এখনো তার বড় ভাই বোন অবিবাহিত। রাশেদের ভীষণ অস্থির লাগে। মাঝে মাঝে মনে হয় মায়াদের বাড়িতেই চলে যেতে। কিন্তু সে জানে ওদের বাড়িতে গেলে আর পা নিয়ে ফেরত আসা সম্ভব না। তবুও ওর সঙ্গে তো দেখা করা প্রয়োজন। কলেজের নাম করে মায়া চাইলেই আসতে পারবে। তাই অনেক ভেবে চিন্তে ঠিক করল সকালে মায়াকে বিয়ে করবে বলে রাগ ভাঙিয়ে বের করে মির্জাপুর আনবে। তারপর সবকিছু বুঝিয়ে বলবে সে। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায়। পরদিন ঘুম থেকে উঠেই দেখে 8টা বাজে। সে মায়াকে সঙ্গে সঙ্গে মেসেজ দিল, মায়া, আমি তোমাকে বিয়ে করব। তবে তা নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন। তুমি বাড়িতে কলেজের কথা বলে আসো। আমরা দেখা সাক্ষাৎ করি। জন কথা বলি। মেসেজটা দিয়ে সে ফ্রেশ হতে বাথরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে মোবাইল হাতে নিয়ে গেল নাশতার টেবিলে। মা আসমা বেগম নাশতা দিলেন। নাশতা খেতে খেতেই মেসেজ পেল, আচ্ছা ঠিক আছে, আসবো। আমিও ভাবছিলাম দেখা করা দরকার। আমার কিছু বিষয় শেয়ার করা দরকার। 10:30টার ভেতরে মির্জাপুর পার্কেই আসছি। ওকে যান, থ্যাংক ইউ। মায়া লাভ রিয়েক্ট দিল মেসেজে। রাশেদ রেডি হয়ে একটু আগেই পার্কে চলে এলো। বেঞ্চে বসে অপেক্ষা করছে মায়ার। ও আসতে আসতে 11টা হয়ে গেল। কিন্তু ওকে পার্কের গেট দিয়ে আসতে দেখে ভীষণ অবাক হলো রাশেদ। মাত্র 2 সপ্তাহে মায়ার চেহারার এ কেমন হাল? চোখের নিচে কালি, চেহারা মলিন, ফ্যাকাশে। কেমন অদ্ভুত অস্বাভাবিক লাগছে। বিয়ে নিয়ে কি তাহলে খুবই ঝামেলায় আছে মেয়েটি? হেসে হেসে তার পাশে এসে বসে বলল, কখন এলে? 10:30টায়। দেরি করে ফেললাম। তা ঠিক আছে, কিন্তু তোমার এই অবস্থা কি মায়া? ঘুমাও না? মায়া দীর্ঘশ্বাস গোপন করল। রাশেদ পুনরায় বলল, তুমি যেন কি শেয়ার করতে চাইছিলে। মায়া বিষয়গুলো কিভাবে বলবে বুঝতে পারছে না। তাই ইতস্তত করে বলল, আচ্ছা আমার এসব থাক। তুমিই বলো কি বলতে ডাকলে। রাশেদ আস্তে আস্তে মায়ার হাতটা ধরল। ধরে বলল, দেখো, তোমাকে আমি অবশ্যই বিয়ে করতে চাই। কিন্তু আমার বড় এক ভাই, এক বোন বিয়ের বাকি। এখন আমি কি করে বিয়ে করি বলো? মায়া তার হাতটা ছাড়িয়ে নিল। সে আসলে আপাতত বিয়ের বিষয়ে মোটেও চিন্তিত না। মায়া সামনের দিকে শূন্যদৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, ওই বিয়েটা নিয়ে চিন্তার কিছু নেই, হবে না বিয়ে। খুশিতে প্রায় লাফিয়ে উঠে রাশেদ বলল, কি? সত্যি বলছো? হ্যাঁ, ওই এমপির ভাগ্নে ফরিদকে গতকাল ভোরে তার রুমে ফ্যানের সাথে ঝুলে থাকা অবস্থায় পাওয়া গেছে। বলো কি মায়া? ফ্যানের সাথে ঝুলে থাকা মানে গলায় ফাঁস দিয়েছে। তা কেন? আত্মহত্যারা চিহ্ন হত্যা করল কেন? মায়া চুপ করে রইল। নিজেও বুঝতে পারছে না কি হচ্ছে।
পরশুদিন রাতে সে অদ্ভুতভাবে স্বপ্নে দেখেছে ওই ছেলেকে তারা চিহ্ন রামু তারা চিহ্ন খের একটি লোক গলায় রশি বেঁধে মরুভূমি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। তারপর ভোরে ঘুম থেকে উঠে বিষয়টা জানতে পারল, সেই বিকৃত চেহারার মানুষটিই তাকে তারা চিহ্ন অর্ষণ করেছিল। রাশেদ তারা দিল, আত্মহ তারা চিহ্ন তত্ত্বা কেন করল বলো? তা আমি কি করে জানব? কোনো চিরকুট লিখে রাখেনি? না, আমাদের জন্য সুবিধা হয়েছে, তবুও বিষয়টা দুঃখজনক। মায়া কোনো কথা বলল না। সে এসেছিল তার কিছু কথা শেয়ার করে হালকা হতে। কিন্তু এখন সেসব বলতে পারছে না। যেরকম সহজে বলতে পারবে ভেবেছিল, এখন তা আরো জটিল মনে হচ্ছে। তাই হঠাৎই উঠে যেতে মন চাইল। দাঁড়িয়ে বলল, আচ্ছা যাই রাশেদ, তুমি হাতে সময় পেয়েছ। নিজেকে গুছাও এখন। রাশেদ ওর হাত ধরে বসিয়ে বলল, আরে এখনই যাবি কি? চলো কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি। এদিকে তো এখন কোনো বাদামওয়ালাও আসছে না। না, রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই। তাহলে লেকের দিকে যাই, হাঁটি। তোমার মন ভালো হবে। মাও স্বাভাবিক হতে চায়, তাই ভাবল একটু হাঁটাহাঁটি করা যাক। পার্কের উত্তর দিকে ছোট্ট লেক আছে। জন হেঁটে হেঁটে সেদিকে গেল। লেকের পাড়ে একটা নারিকেল গাছের সামনে গিয়ে রাশেদ বলল, দাঁড়াও একটা সেলফি তুলি। চেহারা ছবির অবস্থা ভালো না বলে মায়া প্রথমে না করলেও পরে রাজি হয়ে গেল। রাশেদ সেলফি তোলার জন্য তার ফোনটা উপরে তুলে। মিষ্টি হেসে মায়া ফোনের দিকে তাকিয়েই চমকে ওঠে। সে পলকেই পিছু ফিরে তাকায়, কিছু নেই। রাশেদ অবাক হয়ে বলল, আরে হঠাৎ তোমার কি হয়েছে? কি খুঁজছ? মায়া ওর দিকে তাকিয়ে বলল, তুমি সেলফি তোলার সময় পোড়ামুখের কাউকে আমার ঠিক পেছনে দেখনি? অদ্ভুত, আমি এমন কিছু দেখিনি তো। আমি তো সেলফি ক্যামেরায় সেটা দেখলাম। রাশেদ সেলফিটা বের করে বলল, কই? তুমি পেছনে তাকানোর আগেই ক্লিক করে দিছিলাম। এখানে তৃতীয় কেউ তো নেই। মায়া ওর কোনো কথা শুনল না। তার মাথায় চিন্তার ঝড় বয়ে যাচ্ছে। কোনো অঘটন ঘটবে নিশ্চয়, তার মন বলছে বিকৃত এই চেহারার লোকটি হয়তো রাশেদেরও ক্ষতি করবে। যেভাবে ফরিদকে শেষ করেছে। খানিকক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে মায়া বলল, যাই হোক, তোমার সাথে শেষবার একটু সময় কাটালাম। তোমাকে এটাই বলতে এসেছিলাম, আমাদের আর সম্পর্ক রাখা সম্ভব না। আমি এখন যাচ্ছি। আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবে না, বলেই সে হাঁটতে শুরু করল। রাশেদ বিস্মিত হয়ে ছুটে গিয়ে হাত ধরে বলল, হঠাৎ কি হলো মায়া? একটু আগেই তো ঠিকঠাক ছিলে। কথাটি শেষ করতে পারল না সে। ঠাস করে গালে চড় দিল মায়া। দিয়ে বললে, হাত ধরবে না আমার। তোমার সাথে আমার পরিবার বিয়ে দেবে না, এটা ওরা জানিয়ে দিয়েছে তোমাকে। আমিও আজ ব্রেকআপ করতে এসেছিলাম। সুতরাং আমার সঙ্গে কোনো যোগাযোগ করবে না তুমি। গালে হাত দিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল রাশেদ। মায়া দ্রুত পার্ক থেকে বের হয়ে চলে গেল। এটা তার সঙ্গে কি ঘটে গেল কিছুই যেন বুঝতে পারছে না সে। মায়া বাসায় এসে ঢুকতেই ওর বাবা সোফা থেকে উঠে এসে তাকে হুট করে চড় মেরে বসলেন। মায়া বিস্মিত হয়ে গেল। যেন একটু আগের ঘটনার পুনরাবৃত্তি হলো। কি হয়েছে আব্বা, তুই আমাদের বলদ পেয়েছিস? কলেজের কথা বলে কই গিয়েছিলি? কলেজেই গিয়েছিলাম। আমার মাথা ব্যথা করছে বলে তাড়াতাড়ি চলে এসেছি। বেইমানের বাচ্চা, তাইলে পার্কে কি করছিলি? বলে ইশরাক খা আবার ওকে মারতে আসতে চাইলে আছিয়া বেগম এসে স্বামীকে ফিরিয়ে নিয়ে মেয়েকে ধমকের সুরে বললেন, উপরে যাহা, রামজা, দি, মুখে মুখে তর্ক করে আবার। মায়া দ্রুতপদে ঝাপসা চোখে এখান থেকে চলে যায়। বাবা নিশ্চয় তার পেছনে লোক লাগিয়েছেন, না হলে জানলেন কি করে? মায়ার বুক ধুকপুক করছে। আল্লাহই ভালো জানেন রাশেদকে ওরা কিছু করে কিনা। ছেলেটির দুই দিকে বিপদ। একদিকে সেই পোড়ামুখের ব্যক্তি, অন্যদিকে তার পরিবার। মায়া এসে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ল। কি হচ্ছে তার সাথে এসব? কাকে খুলে বলবে তার যন্ত্রণার কথা? এভাবে তো মায়া একদিন পাগল হয়ে যাবে। আছিয়া বেগম এসে খানিক পর রুমে ঢুকলেন। বিছানায় বসে ওর মাথায় হাত রেখে বললেন, তোর চেহারা ছবির অবস্থা কি হয়েছে দেখেছিস? ওই ছেলের পিছন ছাড়, তোর বাপের পছন্দ না এসব। আর নিজের শরীরের যত্ন নে। মায়া মাথা না তুলেই বলল, হ্যাঁ ছেড়ে দেব। কিন্তু ফরিদ তো আর নেই, তাহলে আব্বা এত মাথা ঘামাচ্ছে কেন? আরে বোকা, ফরিদ নেই তো কি হয়েছে? এরকম আরো ভালো কোনো পরিবারের ছেলে দেখবে তোর বাপ। মায়া বলতে চাইছিল রাশেদও তো ভালো পরিবারের ছেলে। কিন্তু বলল না, মুখ দিয়ে এসব উচ্চারণও করবে না। মায়ার কেন যেন মনে হচ্ছে তাতে ওর ক্ষতি হতে পারে। কিন্তু ফরিদকে বিয়ে করতেও তো সে রাজি ছিল না, তাহলে কেন এমন হলো? নাকি বিকৃত চেহারার লোকটি বুঝেছিল আব্বা আম্মা রাজি তাই ওর সঙ্গে বিয়ে হয়ে যেতে পারে, তাই সরিয়ে দিয়েছে? কে জানে কি হচ্ছে। আছিয়া বেগম ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন,
আয় খেতে আয়, খেয়ে যাসনি আগে। মায়া মাথা নেড়ে সম্মতি দিল। কদিন ধরে তার খেতে ইচ্ছা করে না, তবুও মায়ের কথায় খেতে গেল সে। অরুচি নিয়েও চুপচাপ সবার সাথে খেয়ে চলে এলো। বিকেলে রুমে দমবন্ধ লাগলে উঠোনে বের হয়ে আসে। সেখান থেকে উত্তর দিকে তাদের সবজি বাগানের দিকে যায় সে। হামিদ চাচা গাছে পানি দিচ্ছেন। কিছু কিছু গাছ লাঠির সঙ্গে বেঁধে দিচ্ছেন। একপাশে মরিচ গাছে লম্বা লম্বা অনেক মরিচ এসেছে। মায়া ভাবল কিছু মরিচ পারবে, সে এগিয়ে গেল সেদিকে। হামিদ চাচা তাকে দেখে বললেন, কি করতে চাইতাছ মা? মরিচ পারবো চাচা, মরিচ তো দিয়া আসছি রান্নাঘরে, আর লাগবো না। ও আচ্ছা, থাক, বলে সে বাগান পেরিয়ে অপর পাশে যেতে চাইল। সে একদিন ওখানে ছোট্ট ডুমুর গাছে একটা পাখির বাসা দেখেছিল। প্রথমে ডিম, এরপর বাচ্চাও ফুটেছিল। চড়ুই পাখির মতো ছোট আরেক প্রজাতির পাখি। মায়া এগুলোর নাম ঠিক মনে রাখতে পারে না। অনেকদিন পর মনে পড়ায় আজ দেখবে বাচ্চাগুলো আছে কিনা। হামিদ চাচা হঠাৎ মাথা তুলে তাকিয়ে তখন ডেকে বললেন, মা ওইদিকে যেও না। কেন চাচা? ওই বাঁশঝাড়, এর পাশের তেঁতুল গাছটা দোষী মা। কি বলেন চাচা? হ মা, আমি নিজ চোখে একদিন রাতে যা দেখছি তা জীবনেও মুখে কইতে পারবো না। মায়া অবাক হয়ে গাছের দিকে তাকায়। ওই পাশটা অবশ্য ভুতুরেই লাগে। বাঁশঝাড়ের পর একটা খাল আছে, বিশ্রী কালো পানি। সে আগ্রহী হয়ে বলল, কি দেখেছেন চাচা? এইগুলা কইতে নাই মা। তয় তুমি যেও না, গেলে কি হবে? তোমার মা দুধে আলতা গায়ের রং, তার উপর কুমারী মাইয়া, বদ নজর লাগবো। তাই নাকি? হ মা, আল্লাহ পাক কেন তোমাদেরকে কালো বোরখার ভিতরে থাকতে বলছেন? মাইনসেরই তোমাদের ওপর বদ নজর লাগে। মানুষই লোভ সামলাইতে পারে না, আর তেনারা তো বুঝতেই পারতাছ। যাও মা, ঘরে যাও। মায়ার কথাগুলো বিশ্রী লাগলো। লোভ সামলাতে পারে না মানে কি? হামিদ চাচারও কি তাহলে তাকে দেখে লোভ হয়? সে আস্তে আস্তে বাগান থেকে চলে আসে। তবে চলে আসার সময় খেয়াল করে হামিদ চাচা তার দিকে তাকিয়ে আছেন। কেমন লোভাতুর দৃষ্টি মনে হলো মায়ার। এমন কি হতে পারে যে হামিদ চাচাই তার রুমে মুখোশ পরে গিয়েছিলেন? এরপর ভয় থেকে কি সে তারা চিহ্ন রামুক দেখছে, এগুলো কি স্রেফ হ্যালুসিনেশন? স্বপ্ন হয়তো দুশ্চিন্তা থেকে দেখছে। কে জানে। মায়ার আজকাল কাউকেই বিশ্বাস হচ্ছে না। মাথায় সবকিছু কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। এগুলো ভেবে ভেবে রুমে না ফিরে সে হামিদ চাচার ঘরে গেল। চাচি তাকে বসতে দিলেন। এটা ওটা কথা বলার ফাঁকে সে চারদিকে তাকিয়ে দেখার চেষ্টা করল কোনো মুখোশ আছে কিনা। কিন্তু পেল না। চাচি চা খাওয়ার জন্য বসতে বললেন। কিন্তু সে না বসে চলে আসার জন্য উঠতে উঠতে বলল, আচ্ছা চাচি, আপনাদের ঘরে কি কোনো মুখোশ আছে? যার একপাশের গাল্প তারা চিহ্নরা। তিনি অবাক হয়ে বললেন, না তো মা, এই রকম জিনিস আমরা কই পাব? কেন কন্ত? মায়া বিশেষ কিছুই বলল না। না বলে সে বিদায় নিয়ে চলে এলো। তারা চিহ্ন। রাশেদ পুরোদিন বাসায় কাটিয়ে দিল। বারবার সিগারেট টানছে আর মায়াকে মেসেজ, কল দিচ্ছে। সবকিছুতে মায়া তাকে ব্লক করে রেখেছে। হঠাৎ কি হয়েছে ওর? কেন পার্কে এমন করল? রাশেদের মাথায় কাজ করে না। ফরিদের আত্মহ তারা চিহ্ন তত্ত্বার কথাও বানোয়াট না তো আবার? তাকে বানিয়ে বলে বোকা বানিয়ে কি বিয়ে বসে যেতে চাচ্ছে মায়া? এমন করার তো কথা না। নিজেকে শান্ত রাখতে সে গান শুনছে, ছাদে গিয়ে পায়চারি করছে, মুভি দেখছে। তবুও ওর দুর্ব্যবহার মাথা থেকে সরাতে পারছে না। হুট করে কেন এমন করবে? সবকিছুতে ব্লকই বা কেন দেবে? রাশেদ রাতে খাবারটা অবধি খেতে পারল না। অর্ধেক রাত মায়ার ছবি আর পুরনো মেসেজগুলো পড়ে সে কাটিয়ে দিল। ঘুম এলো 2:30টায়। ঘুম থেকে যখন উঠল তখন বাইরে ঝকঝকে রোদ। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করল। এরপর শার্ট প্যান্ট পরে নিজের অজান্তেই যেন বাইরে বের হলো সে। হেঁটে হেঁটে ঘন্টা খানেকের ভেতরে নিয়ামতপুর চলে এলো। একটা টং দোকানের বেঞ্চে বসল সে। ঘেমে নিয়ে একাকার অবস্থা। মামা স্পিড আছে? হ আছে। ঠান্ডা দেখে দেন। লোকটি স্পিড তার দিকে বাড়িয়ে দিল। সে হাতে নিয়ে টাকা দিল। তারপর তাকালো সামনের দোতলা সাদা বাড়িটির দিকে। মায়াদের বাড়ি। কেন এসেছে সে জানে না। ওকে যে দেখতেও পাবে এমন কোনো নিশ্চয়তা নেই। তবুও কেন যেন ইচ্ছা করছিল আসতে। এখন বাড়িটির দিকে তাকিয়ে থাকতেও ভালো লাগছে। ভাগ্য ভালো থাকলে মায়াকে বারান্দায় বা উঠানে দেখাও যেতে পারে। কিংবা মায়া দেখতে পেয়ে আসতেও পারে। ওকে দেখতে পেলে সে কল দেওয়ার জন্য ইশারা করবে। শুধু আনব্লকটা করাতে পারলেই হয়। সে স্পিড খেতে খেতে মায়াদের বাড়ির সামনে দিয়ে গেল। কাউকে দেখা যাচ্ছে না। দক্ষিণ দিক দিয়েও গেল। বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটল খানিকক্ষণ। ছাদ, জানালার গ্লাস এসব দেখা যাচ্ছে, কিন্তু মায়ার দেখা নেই।
তার মধ্যে অসহ্য রকম অস্থিরতা শুরু হয়। দমবন্ধ লাগে। একটু তো কথা বলবে মেয়েটা। কি হয়েছে বলবে তো। রাশেদের ইচ্ছা করছে বাসায় চলে যেতে কিংবা এখান থেকে ডাক দিয়ে দিতে। দিলে কি হবে? ভালো কিছু নিশ্চয় হবে না। তবুও সে বিরক্ত হয়ে একটা জানালাকে লক্ষ্য করে শীষ দিল। তারপর কোনো সারা শব্দ না পেয়ে আবার এদিক ওদিক হেঁটে টং দোকানে গিয়ে বসে পড়ে। মামা এমপির ভাগ্নে নাকি ফাঁস লেগে মরছে? জানেন নাকি? এমপির ভাগনাকে তো চিনি না মামা। ও আচ্ছা, তয় কাল একবার শুনছিলাম কে জানি ফ্যানে ফাঁস লাইগা মরছে। হে এমপির ভাগনা হইলে হইতে পারে। রাশেদ কথাগুলো ঠিকঠাক শুনতে পেল না। তার চোখ আটকে আছে রাস্তার দিকে। মায়ার বাবা, ছোট চাচা, ওর ভাই আর কাজের লোক মিলে এদিকে আসছে। হাতে লাঠিও দেখা যাচ্ছে। বিষয়টা তার কাছে ভালো মনে হচ্ছে না, আবার ভাবছে তাই বলে রাস্তা দিয়ে হাঁটছে বলে কি কেউ কাউকে লাঠি দিয়ে আঘাত করবে? এই মুহূর্তে তার কি করা উচিত? দৌড়ে পালাবে? এ হয় না, ওরা নিশ্চয় সিন ক্রিয়েট করবে না। তাদের মেয়েরও মান সম্মানের ব্যাপার আছে। তবুও রাশেদ বসে না থেকে উঠে দাঁড়িয়ে, গেলাম মামা, বলে খানিক দ্রুতপদে হাঁটা শুরু করল। চেয়ারম্যান সাহেব গলা ছেড়ে বললেন, এই ওকে গিয়ে ধরো তোমরা। সবাই তাড়া করল রাশেদকে। কথাটি শুনে রাশেদ ওদের আগ্রাসী মনোভাব বুঝতে পারে। সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড় শুরু করে। পিছু পিছু ওরাও দৌড়ায়। বেশি দূর যেতে পারে না রাশেদ। একটা ইট এসে তার পিঠে দরাম করে পড়ে। বুঝতে পারে রাস্তা থেকে কুড়িয়ে ওরা কেউ ছুঁড়ে মেরেছে তার দিকে। রাশেদ টাল সামলাতে না পেরে পড়ে যায় মাটিতে। এই সুযোগে ওরা কাছাকাছি চলে আসে। তাকে সবাই মিলে লাঠি দিয়ে অবিরাম প্রহার করে। ওমাগো ওমাগো, বলে রাশেদ চিৎকার করতে থাকে। আশেপাশের মানুষ ছুটে আসে। ইশরাক খাঁ পরিস্থিতি বুঝতে পেরে ওদেরকে থামতে বললেন। ওরা মার থামায়। তারপর তিনি রাশেদকে বাড়িতে নিয়ে আসতে বলেন। ওরা টেনেহিঁচড়ে বাড়িতে নিয়ে আসে। এনে বাড়ির উঠানে বেঁধে রেখে তার বাবার নাম্বার চাওয়া হয়। রাশেদ বাবার নাম্বার বলে। চেয়ারম্যান সাহেব কল দিয়ে রাশেদকে এসে নিয়ে যেতে বলেন। খবর পেয়ে ওর মা বাবা জনই পাগলের মতো ছুটে আসে। চেয়ারম্যান সাহেব মেয়ের ব্যাপারটা আড়াল করে রাশেদের ওপর চুরির অভিযোগ করেন। বলেন বাড়িতে ঢুকে মোবাইল নিয়ে চলে যাচ্ছিল তাই তাড়া করে ধরে বেঁধে রাখা হয়েছে। তার মা বাবা বিশ্বাস করেন না, প্রতিবাদ করেন। ইশরাক খাঁ তাদের বলেন, না হয় সে এদিকে আসলো কেন? সে এসেছিলি তো চুরি করতে। সুতরাং চুপচাপ ছেলেকে নিয়ে চলে যান, নয়তো ওকে থানায় দেব, লোক জানাজানিও হবে। ওরা বিপদটা আজ করতে পারে ছেলেকে নিয়ে চলে যায়। যাওয়ার সময় ইশরাক খাঁ ওদেরকে সাবধান করে দিয়ে বললেন, আর যেন ওকে এদিকে না দেখি। তাতে পরিস্থিতি আরও খারাপ হবে। ছেলেকে বুঝাবেন। তারা চিহ্ন। মায়া রুমে শুয়ে অনবরত চোখের জল ফেলছে, সে জানালা দিয়ে তখন রাশেদকে দেখে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল কি করবে। প্রথমে ভাবেছিল ব্লক খুলে দিয়ে কল দিয়ে চলে যেতে অনুরোধ করবে। আবার ফরিদের পরিণতির কথাটা মনে পড়ে। এসব ভাবতে ভাবতে সিটিং রুম থেকে উত্তপ্ত কথাবার্তা ওর কানে ভেসে আসে। ছুটে যায় মায়া সেদিকে। গিয়ে দেখে ওরা রাশেদকে মারধর করার পরিকল্পনা করছে। মায়া ওপর থেকেই সাহস নিয়ে বলল, আব্বা এই কাজ করবে না, তোমরা শান্ত হও, আমি ওকে এখনই কল দিয়ে চলে যেতে বলবো, প্লিজ মারধরের দরকার নেই। ইশরাক সাহেব ক্রোধান্বিত চেহারায় মাথা তুলে তাকিয়ে বিড়বিড় করে বললেন, কালী পার্কে পীড়িত করে আসছে। তারপর ছেলের দিকে তাকিয়ে বললেন, ওকে রুমে বন্দি করে মোবাইলটা নিয়ে আয় তো। রফিক ছুটে আসে ওপরে। এসে ওর হাত ধরে টেনে রুমে নিয়ে আসে। মায়া ভাইকে নানাভাবে অনুরোধ করতে থাকে। কিন্তু কোনো জবাব দেয় না রফিক। বালিশের পাশ থেকে মায়ার মোবাইলটা নিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে করে চলে যায় সে। এরপর আর কিছুই জানে না মায়া। শুধু জানে খুব খারাপ কিছুই হয়েছে। তার কারণেই হয়েছে। কুসংস্কারে বিশ্বাস করে, একটা স্বপ্নের সঙ্গে ফরিদের মৃত্যুকে মিলিয়ে রাশেদের সঙ্গে সবকিছু থেকে বিচ্ছিন্ন হওয়া উচিত হয়নি। এমন না করলে মানুষটা এদিকে এসে আজ বিপদে পড়তো না। দুপুরে আছিয়া বেগম এসে দরজা খুলে তাকে বললেন, এই গোসল করে খা। ওই পোলার চিন্তা মাথা থাইকা ফেলে দে। প্রথমে রাগ করে কিছু বলতে গিয়েছিল মায়া। আবার ভাবল না, এসব করে ঝামেলা বাড়াতে চায় না সে। চোখের জল মুছে বিছানায় উঠে বসে বলল, আম্মা ওরা রাশেদকে কি করেছে? ওর মা বাবার কাছে দিয়ে দেয়া হইছে। তোর এগুলো নিয়ে ভাবা লাগবে না। গোসল কর, চেহারা সুরত আয়নায় গিয়া দেখ। ওকে কি মারধর করা হইছে? তোকে না বলেছি পীড়িত বাদ দিতে। মায়া দীর্ঘশ্বাস ছাড়ে। তার বংশ সম্পর্কে মায়ার ভালোই জানা আছে। সে আর কিছু জিজ্ঞেস করতে গেল না। সত্যিই উঠে সুবোধ বালিকার মতো গোসল করে নিল। আছিয়া বেগম রুমে এনে ভাত দিলেন, তাও চুপচাপ খেল। মায়া শুধু চাচ্ছে সবকিছু স্বাভাবিক হয়ে যাক।
বিকৃত চেহারার কারো ছায়া স্বপ্নে কিংবা বাস্তবে আর তার জীবনে না পড়ুক। রাশেদ আর কখনো তার পরিবারের দ্বারা আঘাতপ্রাপ্ত না হোক। সন্ধ্যা পর থেকে মায়ার দরজা খোলা রাখা হলেও মোবাইল আর ফেরত পেল না সে। তবুও স্বাভাবিকভাবে সবার সঙ্গে রাতেও খাবার খেল। ঘুমানোর আগে আছিয়া বেগম এলেন। এসে তাকে অনেক বুঝালেন। মায়া সবশেষে বলল, আম্মা, ওকে মারধর করা বা ওর অভিভাবক এনে বিষয়টা বড় করা উচিত হয়নি। মোবাইল থাকতে বাসার সামনে এসে ওকি ঝুঁকি কেন মারতে গেল? কারণ ও মোবাইলে আমাকে পাচ্ছিল না। গতকাল পার্কে গিয়ে আমি সম্পর্ক শেষ করে এসেছি। আছিয়া বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এই তো ভালো কাজ করেছিস। কিন্তু দেখ, তবুও গোলামের পুত বাসার সামনে চলে এসেছে। ওর মা তারা চিহ্ন খাওয়া ঠিক হইছে। উচিত শিক্ষা হইছে। মায়া আর কিছু বলতে গেল না, বলে লাভ নেই বুঝে। আপাতত ফরিদ নেই, বিয়ের চাপ নেই। তাই রাশেদকে নিয়ে ঝামেলা করে অশান্তি বাড়ানোর মানে হয় না। সেই অবধি মায়া শুধু বলল, ওর সাথে যেহেতু আমার সম্পর্ক নেই, দু-একদিন পাগলামি করলেও ভুলে যাবে। তুমি আব্বাকে বুঝিয়ে বলবে প্লিজ। ওকে মারধর বা কোনো হয়রানি যেন না করে। বইল, আমার সবকিছুতে ওকে ব্লক করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুই আর ওই ছেলের নাম মুখে না আনলে, দেখা সাক্ষাৎ না করলে কেউ কিছু করবে না। আমি তোর বাপকেও বুঝিয়ে বলবো, বলে তিনি চলে যান। মায়া খুশি হয়। সে বুঝতে পারে যোগাযোগ বিচ্ছিন্ন করাই রাশেদের নিজের জন্য মঙ্গল। পরিবার অথবা বিকৃত চেহারার অদৃশ্য কিছুর আক্রমণ থেকে রক্ষা পাবে সে। মায়া এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায়। কিন্তু ঘুম ভাঙে সেই পুরাতন একটি বিভীষিকাময় রাতের মতো। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে। সে ঘুমের মধ্যে আন্দাজ করে কেউ তার কাপড় খুলছে। চিৎকার করতে যাবে দেখে আওয়াজ বের হয় না। ঠোঁটে কষ্টেপের মতো কিছু লাগানো। ধাক্কা দিয়ে সরাতে গিয়ে দেখে হাত নাড়াতে পারে না, কেউ তার হাত দুটোও বেঁধে রেখেছে। মায়া অন্ধকারে অসহায়ের মতো কেবল ছটফট করে। লোকটি একটা সময় তার ভেতরে প্রবেশ করে। মায়া যন্ত্রণায় চোখ বুজে ফেলে। চলতে থাকে হিংস্র খেলা। বাইরে তখন প্রবল বৃষ্টি। আচমকা আকাশ ডেকে বিদ্যুৎ চমকায়, তাতেই কিছু মুহূর্তের জন্য ভেন্টিলেটরের ফাঁক দিয়ে আসা আলোয় রুম আবছা আলোকিত হয়। মায়া তখন এমন একজনকে তার উপরে নগ্ন অবস্থায় দেখে, তা নিজের চোখকে বিশ্বাস করাতে পারে না। এটা কিভাবে সম্ভব? তার বাবা এমন কাজ করছেন? লজ্জায় ঘৃণায় মায়ার মরে যেতে মন চায়। সে কি দেখল? এটা দেখার আগে মৃত্যু হলো না কেন মায়ার? এরপর সেই বিভীষিকাময় ভোরের মতোই ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর মনে পড়ে রাতের কথা। সে দেখে হাতটা শুধু খোলা। মুখে এখনো কষ্টে পাচ্ছে। যা প্রমাণ করে রাতের এসব কোনো স্বপ্ন ছিল না। কিন্তু তার বাবাকে দেখে ফেলার পর কি হয়েছিল আর মনে করতে পারে না মায়া। সেই রাতের মতোই অজ্ঞান হয়ে গিয়েছিল কি? কিন্তু আজ আর মায়া বেশি ভাবতে পারে না মায়া। ঘেন্নায় বমি আসে ওর, দৌড়ে বাথরুমে গিয়ে কষ্টেপ সরিয়ে গড়গড় করে বমি করে। তারপর কুলি করে মুখ হাত ধুয়ে সিদ্ধান্ত নেয় মা, কে সবকিছু জানাবে সে। এখনই জানাবে। জানোয়ারটার শাস্তি দেবে মায়া। এমন বাবার থেকে না থাকাই ভালো। সে ছুটে বের হয়ে যায় রুম থেকে। এসে দেখে ইশরাক খাঁ সিটিং রুমের সোফায় বসে পত্রিকা পড়ছেন। মায়া ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করে কিচেনের দিকে চলে যায়। আছিয়া বেগম তাকে দেখে বললেন, কিরে তুই উঠেছিস, বসো, নাশতা দিচ্ছি। মায়া শীতল গলায় বলল, আম্মা আমার রুমে আসো, কিছু দরকারি কথা আছে। আছিয়া বেগম ওর দিকে তাকান। অস্বাভাবিক লাগছে মায়াকে। তিনি জিজ্ঞাসিত নয়নে তাকিয়ে বললেন, কি এমন দরকার তোর? পরে আসছি, এখন নাশতা কর। না আম্মা, এ বাড়িতে আমার গলা দিয়ে আর কিছু নামবে না, তুমি এখনই আমার রুমে আসো, বলে সে হন হন করে হেঁটে কিচেন থেকে বের হয়ে চলে যায়। আছিয়া বেগম ক্ষীণ সময় অবাক হয়ে তাকিয়ে থেকে ওর পিছু পিছু যান। মায়া রুমে গিয়ে কপালে হাত ঠেকিয়ে বিছানায় বসে রইল। তিনি পাশে বসে বললেন, কি হইছে তোর বলতো মা, হঠাৎ কইরা এমন করতাছিস কেন? আম্মা আমি কিভাবে বলবো এই কথা, আমার মরে যেতে মন চাচ্ছে। আমার চোখকে বিশ্বাস করাতে পারছি না আম্মা। মায়ার কথাগুলো কান্নার মতো শোনায়। আছিয়া বেগম মেয়ের বিপর্যস্ত অবস্থা দেখে বুকে জড়িয়ে ধরেন। মায়া ফ্যাস ফ্যাস করে কাঁদতে শুরু করে। আছিয়া বেগম পিঠে হাত বুলিয়ে অভয় দিয়ে বললেন, আম্মাকে সব খুইলা বল। কি হইছে তোর? মায়া চোখের জল মুছে নিয়ে বলল, আম্মা তুমি কি রাতে কিছু টের পাও না? কি টের পাবো? আব্বা রাতে রুম থেকে বের হলে বুঝতে পারো না? সে তো বের হয় না, আর হইলে কি হইছে? কি বলছিস খুলে বল। মায়া খানিকক্ষণ চুপ করে থাকে। তারপর আমতা আমতা করে বলে, আব্বা আমার রুমে আসে আম্মা। একদিন মুখোশ পরে এসেছিল। কিন্তু আজ রাতে অন্ধকারে মুখোশ ছাড়াই আসে।
আমি দেখে ফেলি। আছিয়া বেগম বিস্ফোরিত গলায় বলেন, মানে কি বলতে চাইতেছিস? তোর রুমে আসে মানে? কেন আসে? মায়া কান্নায় মায়ের গলায় ঢলে পড়ে মুখ লুকোয়। তারপর কাঁদতে কাঁদতে বলে, আমার হাত বেঁধে, মুখে কষ্টেপ লাগিয়ে আব্বা তারা চিহ্ন অর্ষণ করেছে। আমার মরে যেতে মন চাচ্ছে আম্মা। আমার নিজের বাপ। কথা শেষ করতে পারল না মায়ে। তাকে চুলে ধরে হেঁচকা টানে আছিয়া বেগম নিজের কাছ থেকে সরিয়েছেন। তারপর প্রবল জোরে গালে তারা চিহ্ন দিয়ে বললেন, বে তারা চিহ্ন ইমা তারা চিহ্ন নের বাচ্চা, অমানুষের ঘরের অমানুষ। তুই এটা কি কইলি? কিভাবে নিজের বাপের নামে এত বড় অপবা তারা চিহ্ন তুললি? রাস্তার একটা ছেলেকে মাতারা চিহ্ন রছিল বলে তুই সারারাত ভেবে এই বতারা চিহ্ন দোনা তারা চিহ্ন মতুল্লি নিজের বাপের ওপরে? তোরে আমি পেটে ধরছি ভেবেই তো আজ ঘেন্না লাগছে। মায়া অবাক হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। আছিয়া বেগমের রীতিমতো ঠোঁট কাঁপছে। চেহারা পাল্টে গেছে। মায়া পুনরায় বলল, আম্মা আমি একটুও মিথ্যে বলছি না, তুমি বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখছি। আছিয়া বেগম ওর গলা টিপে ধরে বললেন, তারা চিহ্ন তোত্তার বাচ্চা চুপ কর, আর একটা কথা বললে তোরে আমি আজই মাইরা ফেলব। নিজের বাপ নিয়া যে মাইয়া এমন কথা বলতে পারে, এমন সন্তান আমার লাগবে না। মায়া এক ঝটকায় মায়ের হাত সরিয়ে বলল, এত বিশ্বাস ভালো না আম্মা, এই দেখো কষ্টেপ। এটা দিয়ে আমার মুখ বন্ধ করা ছিল। নাটক বন্ধ কর, বাড়ির সবাই শুনবে। এসব আর মুখে আনবি না, না হইলে আমি আজ তোরে তারা চিহ্ন করব, বলে তিনি উঠে চলে গেলেন। মায়া চুপ করে রইল, কিন্তু ভেতরে ভেতরে সে সাপের মতো ফুঁসছে। তার মা এত বিশ্বাস করেন বাবাকে, অথচ মানুষটার বিশ্বাস রাখেনি। শেষমেশ কি না নিজের মেয়েকেই ছাড়েনি। মায়া এর শেষ দেখে ছাড়বে। সে থানায় যাবে, মামলা করবে। এই লোক মানুষ না, অমানুষ। নিজের স্বার্থের জন্য তাকে এমপির ভাগ্নের সাথে বিয়ে দিতে চেয়েছিল। রাশেদকে অকারণ শাসিয়েছে, মারধর করেছে। অথচ আজ নিজের মেয়েরই ইজ্জত তারা চিহ্ন করেছে। এমন নরপিসা তারা চিহ্ন চের শাস্তি হওয়া উচিত। মায়া বাইরে যাওয়ার জন্য সুযোগ খুঁজতে শুরু করল। খানিক পর পর ওপর থেকে তাকিয়ে দেখছে সিটিং রুম থেকে ইশরাক হাসছেন কিনা। মিনিট 30 পর তিনি নিজের রুমে চলে গেলেন। তখনই মায়া দ্রুত বাসা থেকে বের হয়ে টং দোকানের সামনে থেকে একটা রিকশা নিয়ে মির্জাপুর থানায় আসে। পুলিশ অফিসার আফসার সাহেব মায়ার সব কথা শুনলেন। বিস্তারিত খুলে বলছে সে। কিন্তু যখনই বলল, বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, হঠাৎ বিদ্যুৎ চমকালে আমি দেখতে পাই আব্বাকে, তখনই তাকে থামিয়ে দেন আফসার সাহেব, দিয়ে বললেন, আপনি কি শিওর বাইরে বৃষ্টি হচ্ছিল আর বিদ্যুৎ চমকানোতে রুম আলোকিত হয়েছিল? হ্যাঁ আমি শিওর তখন বৃষ্টি হচ্ছিল। আসমানের ডাক অবধি শুনেছি। আফসার সাহেব বললেন, আপনার বাবাকে আমি চিনি। আমি অবাক না হয়ে পারছি না। আপনি মেয়ে হয়ে এসব কি অভিযোগ করছেন? মানে কি, আমি এত বড় অপরাধ গোপন করে রাখব? আপনি হয়তো স্বপ্ন দেখেছেন। গতকাল রাতে বৃষ্টি কোথায় হলো? রাতে তো কোনো বৃষ্টি হয়নি। বিদ্যুৎও ছিল। হয়তো আপনি ঘুমেছিলেন তাই টের পাননি। অথবা শুধু নিয়ামতপুর বৃষ্টি হয়েছে। কথায় যুক্তি আছে, বলে আফসার সাহেব একজন কনস্টেবলকে ডেকে আনলেন। এনে বললেন, আপনার বাড়ি তো নিয়ামতপুর, গতকাল রাতে কি বৃষ্টি দিয়েছে? না তো স্যার, আমার বাড়িতে টিনের চাল। বৃষ্টি হলে তো শুনতাম, তাছাড়া বাইরেও তো ভেজা দেখলাম না। দেখলেন তো মিস মায়া, আপনি স্বপ্ন দেখেছেন। আর যে অভিযোগ করতে এসেছেন এটা অনেক বড় ঘটনা। নিশ্চিত না হয়ে এগুলো বলে বেরাবেন না। শুনুন স্যার, আমি নিশ্চিত হয়েই বলছি। আপনি কেস নিন। আমি স্বপ্ন দেখলে ভোরে আমার মুখে কষ্টে পেতাম না। আফসার সাহেব ক্ষীণ সময় পর বললেন, আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন আসছি, বলে তিনি উঠে বাইরে গিয়ে মিনিট 20 পর ফিরে এলেন। এসে বললেন, মিস মায়া, আপনি একটু বারান্দায় গিয়ে বসুন। আপনার সঙ্গে বিস্তারিত কথা বলবো আমি। এখন যান। মায়া ইতি উতি করে বাইরে যায়। গিয়ে অপেক্ষা করে। তাদের গ্রামের একজন মহিলাকে দেখতে পেয়ে মায়া ইতস্তত করে বলে, আচ্ছা গত রাতে কি বৃষ্টি হয়েছে? মহিলা না করল। মায়া নিশ্চিত হয়ে বলতে বললে মহিলা জানায় তাদের গরু রাতে পাহারা দিতে হয়। গত রাতে 1টার দিকে গরু চুরি হয়েছে। 2টার সময় এসে চেক করে দেখে নেই। তখন বের হয়ে উঠান ভেজা দেখেনি। এরপর তো পুরো রাত চারদিকে গরু খুঁজে কেটে গেছে। বৃষ্টি দিলে অবশ্যই জানতে পারত তারা। মায়া মহিলার কথা শুনে অবাক হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? তাদের চিলেকোঠায় টিন আছে। বৃষ্টি হলে সেখানের শব্দ শুনতে পায়।
আসমানের ডাকও সে শুনেছে, বিদ্যুৎ চমকানো দেখেছে, অথচ এরা কি বলে? এগুলো ভাবতে ভাবতেই আধা ঘন্টার ভেতরে হঠাৎ দেখে থানার সামনে গাড়ি থেকে ইশরাক সাহেব এবং আছিয়া বেগম নেমেছেন। মায়া বুঝে ফেলে সবকিছু। পুলিশ তাকে বোকা বানিয়ে কল দিয়ে সব জানিয়ে দিয়েছে। সে রাগান্বিত হয়ে ভেতরে গিয়ে আফসার সাহেবকে বলল, আপনি তো কাজটা ঠিক করলেন না। আপনি তো জনগণের সেবার নামে গোতারা চিহ্ন লামি করছেন, বেইতারা চিহ্ন মানি করছেন। আপনি আমার পরিবারকে খবর দিলেন কেন? আফসার সাহেব শান্ত গলায় বললেন, উত্তেজিত না হয়ে বসুন। আপনার আব্বা আম্মা এসেছেন। আমরা বিষয়টা নিয়ে কথা বলে সমাধান করে ফেলি। এত বড় ঘটনা কথা বলে সমাধান মানে কি? কথা শেষ হওয়ার আগেই ইশরাক সাহেবের গলা শোনা গেল। তিনি সালাম দিয়েছেন। আফসার সাহেব ভেতরে আসতে বলে বাকি সবাইকে বাইরে পাঠিয়ে দিলেন। মায়াকে প্রথমে ইশারা করলেন চেয়ারে বসতে। আছিয়া বেগম আর ইশরাক সাহেবকেও বসতে দিয়ে তারপর বললেন, ইশরাক সাহেব, আপনি সম্মানী মানুষ। ব্যাপারটা কি হয়েছে বলুন তো? আপনাকে তো ফোনে সবই বললাম। ইশরাক সাহেবের মুখ ভীষণ মলিন। তিনি বিপর্যস্ত গলায় বললেন, দেখুন অফিসার, আমি 2 দিন আগে একটা কারণে ওর গায়ে হাত তুলি। গতকাল ওকে বন্দি করে রেখে ফোনও কেড়ে নিয়েছি। এ কারণে হয়তো রাগের বশবর্তী হয়ে এমন করছে। ওকে আমাদের হাতে ছেড়ে দিন। বাকিটা আমরা সামলে নিব। উনার সঙ্গে সুর মিলিয়ে আছিয়া বেগমও বলেন, হ্যাঁ অফিসার, উনি সত্যিই বলেছেন। তাছাড়া ও মনগড়া কথা বলতেছে। আপনার কথাই ঠিক, গতকাল তো কোনো বৃষ্টি হয় নাই। হয়তো স্বপ্ন দেখছে সব। মায়া প্রতিবাদ করে বলল, না, মোটেও স্বপ্ন নয়। ঘুম থেকে উঠে আমার মুখ কষ্টে পেয়েছি। আফসার সাহেব আছিয়া বেগমের দিকে তাকিয়ে বললেন, তাহলে কষ্টে কোথা থেকে এলো? স্বপ্ন হলেও তো এটা আসতো না। ও মিথ্যা বলছে সব। আসলে আমাদের পারিবারিক কিছু ঝামেলা চলছে। আপনি বৃষ্টির ব্যাপারটা থেকেই বুঝে নিন কতটা সত্য বলছে সব। আফসার সাহেব ক্ষীণ সময় পর বললেন, গতকাল এদিকে বৃষ্টি হয়নি, আমি একটু আগে আবহাওয়া অধিদপ্তর থেকেও জেনে নিয়েছি। ইশরাক সাহেব শান্ত গলায় বললেন, অফিসার, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। এখন অনুমতি দিলে মেয়েকে নিয়ে যেতে চাই। এগুলো আমরা বাড়িতে সমাধান করে নিব। ওর মাও তাই চায়। আফসার সাহেব সম্মতি দিলেন। আছিয়া বেগম গিয়ে মেয়ের হাত ধরলেন। রাশেদের সঙ্গে কিছু একটা হচ্ছে। খুব খারাপ কিছু। তার বাবা মা তাকে নিয়ে এখন একজন ওঝার কাছে যাচ্ছেন। মির্জাপুর মহাজনপট্টিতে শাহ আমজদ বাদশার ঠিকানা। তাদের উপজেলায় খুব নাম ডাক এই ওঝার। ইছমত সাহেব আর রুবাইয়া বেগম রাতে ঘুমিয়েই ছিলেন। মাঝরাতের দিকে হঠাৎ রাশেদের চিৎকার শুনে তারা দৌড়ে গিয়ে দেখেন ও বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছে। মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। ইছমত সাহেব ছেলের মাথা কোলে নিয়ে বললেন, রুবাইয়া পানি নিয়ে আসো তাড়াতাড়ি। উনি গিয়ে গ্লাসে করে পানি নিয়ে আসেন। বিসমিল্লাহ বলে মুখে পানি ছিটান ইছমত সাহেব। ক্ষীণ সময় পর চোখ মেলে তাকায় রাশেদ। তার চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। রুবাইয়া বেগম কাছে বসে জিজ্ঞেস করলেন, তোর চিৎকার শুই না আমরা আসলাম। কি হইছে বল তো বাবা? রাশেদ শুকনো ঢোক গিলে বলল, আম্মা আমায় এক গ্লাস পানি দাও। রুবাইয়া বেগম তাকে গ্লাসে করে পানি এনে দিলেন। সে এক চুমুকে পুরো গ্লাসের জল শেষ করে বলল, আম্মা আমাকে কেউ মেরে ফেলতে চায়। রুবাইয়া বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবা, ইশরাক খা মানুষ ভালো না। এরা সত্যিই মাইরা ফেলতে 2 বার ভাববে না। এজন্যই এই মাইয়ার পিছু ছাইরা দে। ইছমত সাহেবও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু ভাবলেন ছেলেটা হয়তো ভয় পাচ্ছে। কারণ গতকাল ওকে বাড়িতে এনে তারা অনেক বকাঝকা করেছেন। কেন গিয়েছিল জিজ্ঞেস করে চাপাচাপি করলে মায়ার কথা বলে দেয় রাশেদ। তখন তারা 2 জন ছেলেকে অনেক বুঝিয়েছেন, যেন মায়ার কথা ভুলে যায়। নয়তো চেয়ারম্যান তাকে যেকোনো কিছুতে ফাতারা চিহ্ন সিয়ে দেবে, মেয়েরেও ফেলতে পারে। এসব আতঙ্ক থেকে হয়তো ছেলেটি বাজে স্বপ্ন টপ্ন দেখছে। তিনি স্ত্রীর কথার বিপরীতে গিয়ে রাশেদের কাঁধে হাত রেখে সাহস দিয়ে বললেন, থাক, এত ভয় পাইতে হবে না। চেয়ারম্যানের মেয়েও তোকে পছন্দ করলে পরবর্তীতে দেখা যাবে কি করা যায়। এখন শুধু ওদিকে না গিয়ে সাবধান থাকলেই হইল। ঘুমাইয়া যা। রাশেদ এতক্ষণ চুপচাপ ছিল, যেন নিজেকে স্থির করছিল, নিশ্চিত হচ্ছিল, স্মরণ করছিল রাতের পুরো ঘটনা। তারপর সে দৃঢ়ভাবে বলল, আব্বা চেয়ারম্যান না, আমার রুমে অদ্ভুত কেউ এসেছিল। আমার গলা টিপে ধরেছিল। ইছমত সাহেব মুচকি হেসে বললেন, সেটাই বাবা, বুঝতে পারতেছি। তুই দুঃস্বপ্ন দেখেছিস। গতকাল তোর উপর দিয়ে অনেক ঝামেলা গিয়েছে। এজন্য বলতেছি, ভয় পাওয়ার কিছু। রাশেদ থামিয়ে দিল। সামনের দেয়ালের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আব্বা ভয় না, দুঃস্বপ্ন না।
সবই বাস্তব। রুবাইয়া বেগম কান্নার মতো গলায় বললেন, বাবা খুলে বলতো কি হয়েছে। ঘুমের মধ্যে হঠাৎ টের পাই আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তখনই চোখ খুলে দেখি আমি বিছানা থেকে এক হাত উপরে। আমার চোখের সামনে বিকৃত চেহারার কেউ। ভয় পেলেও হঠাৎ আমি মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করি। তখন ছেড়ে দেয় আমাকে। আমি বিছানায় পড়ে যাই। এগুলো স্বপ্ন মনে হয় বাবা, ইছমত সাহেব বলেন কথাটি। রাশেদ মুচকি হেসে বলে, স্বপ্ন হলে নিশ্চয় পালঙ্কের এই অবস্থা হতো না। দেখো বিছানা চাদর এলোমেলো, তারপর বিছানায় চাপ দিয়ে বলল, দেখো এই জায়গার কাঠ ভেঙে গেছে, চাপ দিলে নিচের দিকে যাচ্ছে। ইছমত সাহেব আর রুবাইয়া বেগম দৃষ্টি বিনিময় করলেন। রাশেদ পুনরায় বলল, আমি নিশ্চিত আমাকে অদৃশ্য কিছু মেরে ফেলতে চায়। রুবাইয়া বেগম ছেলেকে বুকে টেনে নিয়ে বলেন, তুই আমার লগে ঘুমাবি বাবা, চল এই রুম থাইকা। কালই আমি তোকে আজমল বাদশার কাছে নিয়ে যাব। উপরই কিছু তোর উপর আছর করছে। কালই ওঝার কাছে যাব। ইছমত সাহেবও একমত হয়ে যান। রাতে রাশেদ মায়ের সঙ্গে থাকে। তারপর ভোর 10টায় তারা একটা সিএনজি নিয়ে কবিরাজের উদ্দেশ্যে বের হয়ে যান। মিনিট 30-এর ভেতরে তারা একটি ঘুপচি গলিতে ঢুকেন। মাছের আড়ত, দুর্গন্ধময় পোল্ট্রি মুরগির বাজারের পরেই আজমল বাদশার বাসা। ছোট্ট একটা সাইনবোর্ড দেখে তারা নামেন। সাইনবোর্ডে তার কবিরাজি বিদ্যার ইতিবৃত্ত লেখা। সে মূলত বাসায় গিয়ে ভূত ছাড়ায়। সাপে কাটলেও বিষ নামায়। পাশাপাশি এখানেও লোক আসলে ঝাড়ফুঁক করে। কার কি সমস্যা শুনে ছোট্ট সিঁড়ি একটা ওপরে গেছে। তারা ওপরে উঠলেন। জানালা দিয়ে ভেতরে তাকিয়ে এসে ইছমত সাহেব দরজায় নক দিলেন। আজমল বাদশার খাদেম এসে দরজা খুলে দিয়ে তাদেরকে মেঝেতে বসতে ইশারা করল। বেশ কিছু মানুষ মেঝেতে বসে আছে। সোজা সামনে উঁচু গদির মতো জায়গায় আজমল বাদশা বসা। তার সামনে বড় কাঠের বাক্স। সেটার ওপরে খাতা রেখে তাবিজ লেখায় ব্যস্ত তিনি। পরনে সাদা লুঙ্গি আর গোল গলার পাঞ্জাবি। চুল কাঁধ অবধি লম্বা। গলায় ঝুলছে নানা রকমের পুতির মালা। পাশে সাপের মতো আঁকাবাঁকা ছড়ি। একে একে মানুষ যাচ্ছে। সমস্যার কথাও বলছে। দেখা যাচ্ছে শুধু ভৌতিক বিষয়ও না, মানুষ সংসারের মনমালিন্য, ছাড়াছাড়ি, পরকিয়া, বিদেশ যাওয়ার বাসনা, টাকা বা জিনিস হারানো ইত্যাদি সমস্যা নিয়েও আসে। তারা সবশেষে আসায়, সবার শেষেই সিরিয়াল এলো। তখন আর কেউ নেই। রাশেদকে নিয়ে ইছমত সাহেব সামনে গেলেন। আজমল বাদশা সবাইকে সমস্যা বলুন বললেও তাদের বেলায় ভিন্ন চিত্র দেখা গেল। তিনি অদ্ভুত চোখে রাশেদের দিকে তাকিয়ে রইলেন। আজমল বাদশার কপালে বিন্দু বিন্দু ঘাম। শরীর যেন মৃদু কাঁপছে। তিনি বিড়বিড় করে কিছু পড়ছেন। খাদেম পাখা দিয়ে বাতাস করতে শুরু করল। তিনি আচমকা বসা থেকে উঠে বিড়বিড় করে কিছু পাঠ করে রুমের চারদিকে ছড়ি দিয়ে কি যেন অদৃশ্য দাগ দিলেন। দিয়ে এসে আসনে বসে চোখ বুজে রইলেন। দীর্ঘ সময় পর বললেন, আপনাদের পোলাকে বাঁচানো যাইব না, মাইরা ফেলব। মাইরা ফেলব যা তারা চিহ্ন নোয়ার তারা চিহ্নটা। তারা চিহ্ন। মায়াকে থানা থেকে এনে সবচেয়ে বেশি আগ্রাসী আচরণ শুরু করলেন আছিয়া বেগম। যেন রাগে থরথর করে কাঁপছেন তিনি। চিবিয়ে খেয়ে ফেলতে চাচ্ছেন মেয়েকে। বাড়ির আর কেউ যাতে না জানে তাই ওকে নিয়ে উপরের তলায় গেলেন। গিয়ে দরজা বন্ধ করে গালে প্রচণ্ড জোরে কয়েকটা চড় দিয়ে চুলের মুঠি ধরে বললেন, তোর কত বড় সাহস, তোরে আমি মুখ বন্ধ করতে কইছিলাম। তারপরও তুই থানায় চইলা গেছিস। বেতারা চিহ্ন ইমানে তারা চিহ্ন বাচ্চা, বানিয়ে বানিয়ে তুই বললেই কি সবাই বিশ্বাস করবে? তুই কি মনে করেছিস সবাই বেয়াক্কল? তুই রাস্তার পোলার লাইগা বাপের ওপর কিভাবে এমন অপবাদ তুলতে পারলি? কথাগুলো বলতে বলতে তিনি কেঁদে ফেললেন। পুনরায় নিজেকে সামলে বললেন, তোর বাপের মুখের দিকে তাকাইছিস? মানুষটা লজ্জায় মইরা যাইতে চাইতেছে। তুই কিভাবে পারলি এসব বানিয়ে বানিয়ে বলতে? থানায়ও চইলা গেলি, বলে আবার চোখ মুছে চোয়াল শক্ত করে চড় দিয়ে বললেন, বল কিভাবে পারলি? চুপ কেন এখন? আজ থেকে আমি মেরাই ফেলব। মায়া আচমকা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে চিৎকার করে বলে উঠল, আমি মিথ্যা বলছি না। সবকিছু সত্য বলছি। ঘুষখোর পুলিশ টাকার জন্য আমার সঙ্গে বেইমানি করেছে। স্বপ্ন হলে আমার ঠোঁটে কষ্টে আসত না। আছিয়া বেগম রাগে দুঃখে ওকে মারার জন্য জুতা খুঁজতে গিয়ে হঠাৎ চোখ যায় খাটের নিচে। তিনি দেখতে পান ইশরাক সাহেবের গামছা খাটের নিচে। তিনি দ্রুত এগিয়ে গিয়ে মাথা নুইয়ে গামছা বের করে এনে বললেন, এই গামছা তো কাল সন্ধ্যায় আমাদের আলনায় ছিল। এইটা এখানে কেন? মায়া দ্রুত এগিয়ে এসে হাতে নিয়ে বলল, এই তো, এটা দিয়ে আমার হাত বাঁধা ছিল। দেখলে তো প্রমাণ। আমি সকালে মুখে কষ্টেপ পেয়েছি। আছিয়া বেগমের পৃথিবী যেন হঠাৎ ঝাঁকুনি খেল।
এসব তিনি কি শুনছেন? কি হচ্ছে? কিভাবে সম্ভব? তিনি মাথায় হাত দিয়ে মেঝেতে বসতে বসতে বললেন, তুই বেতারা চিহ্ন ইমান মেয়ে যাই বলিস আমি বিশ্বাস করি না। তাকে তারা চিহ্ন সাথে হয়তো তুই নিজেই গামছা আয়না রেখেছিস। মায়ের অবস্থা বুঝতে পারল মায়া, সে দ্রুত এগিয়ে গিয়ে হাত ধরে তুলতে চাইল। কিন্তু তিনি মাথায় হাত দিয়ে চুপচাপ মেঝেতে বসে থাকলেন। খানিক পর মায়া অস্থির গলায় বলল, তুমি ঠিক আছো আম্মা? কি হয়েছে? তিনি কিছু বললেন না। খানিক পর আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। গামছা নিয়ে বের হয়ে গেলেন নিজের রুমে। ইশরাক সাহেব বিছানায় বসে চিন্তিত চেহারায় সিগারেট টানছেন। আছিয়া বেগম গামছা দেখিয়ে বললেন, এইটা মায়ার রুমে কিভাবে গেল? ইশরাক সাহেব অ্যাশট্রেতে সিগারেট রেখে গামছা হাতে নিয়ে বললেন, হ্যাঁ এটা আমারই তো, ওর রুমে কে নিল? রাখো আলনায়। আছিয়া বেগম স্বামীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, ও বলে স্বপ্ন ছিল না, ঠোঁটে কষ্টে সে ঘুম থেকে উঠে পাইছে। এখন তোমার গামছা পাইলাম ওর খাটের নিচে। এইটা দিয়ে নাকি ওর হাত বাইন্ধা রাখছিলা তুমি? মানে, তুমি কি ওর কথা বিশ্বাস কইরা ফেলতেছ নাকি? গামছা যে কেউ নিতে পারে, তাছাড়া তোমার মেয়েও নিয়ে রাখতে পারে আমাকে ফাতারা চিহ্ন সানোর জন্য। আমি একটা কালসা তারা চিহ্ন জন্ম দিছি। তোমাদের যা ইচ্ছা করো, আমি আর পারছি না, বলে আছিয়া বেগম গামছা স্বামীর ওপর ছুঁড়ে মেরে বিছানায় উপুর হয়ে পড়ে কাঁদতে শুরু করলেন। ইশরাক সাহেব খানিকক্ষণ তাকিয়ে থেকে বললেন, তাহলে তুমি কি ভাবতাছ, আমি আমার মেয়ের সাথে এইসব করছি? আমি বাইচা কি করব আর? এই বিষয় নিয়ে আমি কাকে কি বলবো? বাইরের মেয়ে হইলে কথা ছিল। নিজের মেয়ে, লজ্জার বিষয়, আমি চুপ কইরাই তো আছি এই জন্য। তুমিও যদি এইটা নিয়ে এমন করো তাইলে আমি গলায় ফাঁস দেই। আছিয়া বেগম উঠে এসে মেঝেতে হাঁটু গেড়ে বসে স্বামীর কোমর জড়িয়ে কোলে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলেন। খানিক পর বললেন, আমি এইসব বিশ্বাস করি না, এই রকম হইতেই পারে না। তুমি এই কাজ করতেই পারো না। আল্লাহ এইসব নিজের কানে শোনার আগে আমারে উঠাইয়া নিলা না কেন? ইশরাক সাহেব স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এখন এইগুলা বাদ দাও, এইসব নিয়ে যত কথা হইব, লোক শুনব। কেউ বিশ্বাস না করলেও, আমাদের মাইয়ার কথা কি বলবো? বলবো মেয়ে এমন খারাপ, বাপের নামে এইসব অপবাদ তুলছে। আছিয়া বেগমও ব্যাপারটা বুঝলেন। তিনি চোখের পানি মুছে নিলেন। তারা চিহ্ন। প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে রাশেদ ওঝার সাথে থাকে। ইছমত সাহেব আর রুবাইয়া বেগম শুরুতে এমনটা চাননি। কিন্তু কিছুই করার ছিল না। তারা কিছু বলার আগেই আজমল বাদশাহ সব বলতে শুরু করলেন। তাতে তাদের আরও আস্থা এবং বিশ্বাস বেড়ে গেল। তিনি বললেন আপনাদের ছেলেকে গলা টিপে রে ফেলতে চেয়েছিল। সে দোয়া দরুদ পোড়ায় ছেড়ে দিয়েছে। কিন্তু এভাবে বেশি দিন বাঁচতে পারবে না। তারা চিহ্ন তারা চিহ্ন নটা নানান কৌশলে শেষ করে দেবে। ইছমত সাহেব সব শুনে অবাক হয়ে বললেন, সবই সত্য বলছেন। এই রকমই ঘটেছে আমার ছেলের সাথে। এখন কি করব কন? আমার ছেলেকে বাঁচান। আজমল বাদশাহ তখন খানিকক্ষণ ধ্যান করে বলল, ওকে আমার দ্বারা বাঁচাইয়া রাখা সম্ভব হইলেও, পুরোপুরি মুক্তি সম্ভব নয়। ওকে মুক্ত করতে পারবেন একমাত্র আমার ওস্তাদ, আমাদের তান্ত্রিক গুরু হরিপদ পাল। তিনি ইন্ডিয়া থাকেন, মিজোরাম, মণিপুর, কামরূপ কামাখ্যা এসবে ঘুরে বেড়ান। উনাকে কোথায় পাবো? উনাকে পাওয়া যায় না, উনি কখন কোথায় থাকেন কেউ বলতে পারে না। তাহলে উপায় কি বাবা? আমার ছেলেকে কিভাবে রক্ষা করব? ওস্তাদ মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসেন। আমাকে দীক্ষা দেন। তারপর আবার চলে যান। কিন্তু কবে আসবেন ঠিক নাই। ততদিন অপেক্ষা করা লাগব। এর ভেতরে যদি আমার ছেলের কিছু হইয়া যায়, এজন্য ওকে 24 ঘন্টা আমার এখানেই মন্ত্রবন্দি কইরা রাখা লাগব। আমাদের বাড়িতে হইব না, সেইটা তোমাদের বাসায়ও রাখা যায়। কিন্তু রিস্ক হইব। হঠাৎ মন্ত্র ছুটে গেলে মাইরা ফেলব। রুবাইয়া বেগম কান্নার মতো গলায় বললেন, তাইলে কি করব আপনিই কন বাবা। আমরা আপনার কথাই শুনব। আমাদের ছেলেকে রক্ষা করেন এই বিপদ থাইকা। যা লাগে আমরা করব। আমার এইখানেই থাকব সে, আপনারা প্রত্যেকদিন খাবার নিয়ে আসবেন। দেখাশোনা করবেন। অবহেলার সুযোগ নাই। তার বাঁচন মরণ প্রশ্ন। রাশেদ এতক্ষণ চুপচাপ সবকিছু শুনছিল। তার সবই বিশ্বাস হচ্ছে। তার সঙ্গে এমন কিছু হতে চলছে সে জানে। তার কিছু অঙ্ক ইতোমধ্যে মিলেও গেছে। সে মায়ার সঙ্গে ঘটা সেদিন পার্কের ঘটনাটা খুলে বলার জন্য বলল, আমার আপনাকে কিছু বিষয় বলার আছে। আব্বা আম্মা একটু বাইরে যাও। না, হাত তুলে তাকে থামিয়ে দিলেন আজমল বাদশাহ। তারপর বললেন, সবকিছু এখনই খুইলা বলবে না, ওস্তাদের কাছে সব বলবে। এখন সব বললে বিপদ বাড়ব। আমি এখন শুধু তোমাকে বাঁচাইয়া রাখব। তার সঙ্গে সংখ্যা তারা চিহ্নতে যাব না। তাই আমার সব না জানাই উত্তম।
রাশেদ মাথা নেড়ে সম্মত হয়। ইছমত সাহেব বললেন, এখন আমরা কি করব বাবা? বাক্সে সম্মানী দিয়া চইলা যাও। আর ছেলেকে চাইলে তোমরা খাবার আইনা দিতে পারো। আমাদের এইখানে খাইলে আমার খাদেমের সাথে কথা কইয়া নিবেন। রুবাইয়া বেগম বললেন, না, আমি প্রত্যেকদিন খাবার পাঠাইব আমার ছেলের জন্য। আচ্ছা ঠিক আছে, ও কি এখন আমাদের সাথে যাবে? তার সবকিছু নিয়ে আসব। না, আমার কাছে আসায় এখন ও বাইরে গেলেও বিপদ হইতে পারে। আপনারা তার সব নিয়ে আসবেন। এখন ওকে রেখে বিদায় হন। তারা সেদিনই চলে আসেন। এরপর থেকে একটা কাজের ছেলে রেখেছেন। প্রতিদিন সে রাশেদের জন্য খাবার নিয়ে যায়। মাঝে মাঝে তারাও গিয়ে দেখে আসেন। আজমল বাদশার আসনের পাশের রুমে সে দিন রাত কাটায়। শুকিয়ে গেছে, মুখের দিকে তাকানো যায় না। তবুও কিছু করার নেই। ছেলেটাকে তো বাঁচাতে হবে। কবে ওস্তাদ আসবেন, ছেলেটাকে মন্ত্রবন্দির জীবন থেকে মুক্তি দেবেন কে জানে। রুবাইয়া বেগম আজকাল সারাদিন জায়নামাজে বসে থাকেন। ছেলের জন্য দোয়া করেন। রাতে উল্টা পাল্টা স্বপ্ন দেখেন। আজ দুপুরবেলা ইছমত সাহেব আর রুবাইয়া বেগম ছেলেকে দেখতে যাচ্ছেন। তারা চিহ্ন কিছু কিছু বিষয় যতই গোপন রাখার চেষ্টা করা হোক, কিভাবে যেন লোক জানাজানি হয়েই যায়। ইশরাক সাহেবের বেলায়ও তাই হলো। পুরো এলাকার মানুষ প্রথম সপ্তাহেই জেনে যায় মায়া বাপের ওপর ধতারা চিহ্ন অর্শন মাতারা চিহ্ন মলা করতে থানায় গিয়েছিল। পরে পারিবারিকভাবে বিষয়টা শেষ করা হয়েছে। ইশরাক সাহেব ঘটনাটা দক্ষভাবে সামাল দেন। ১.৫ মাস পর ইলেকশন, তাই এবার আর মেয়ের সম্মানের বিষয় ভাবলেন না। ওকে বন্দি করে মানুষের মাঝে ছড়িয়ে দিলেন মির্জাপুরের ইছমতের ছেলে রাশেদের সাথে ওর প্রেম ছিল। বিয়ে না দিয়ে শাসন করাই মেয়ে পাগল হয়ে গেছে, তাই কি থেকে কি বলছে নিজেই বুঝতে পারছে না। প্রায় সবাই ঘটনাটা বিশ্বাসও করে নিল। সবাই ভেবেছে বড়লোকের মেয়ে, প্রেমিকের সঙ্গে বিয়ে দেয়নি বলে জেদ থেকে এমন করেছে। তবুও ইলেকশনের আগে এরকম ঘটনার প্রভাবও কম না। এর মাঝে আরও জটিল হলো বিষয়টা। ইলেকশনের আর মাত্র ১৫ দিন বাকি। কিন্তু হায়, এখন কি হবে? মায়ার সঙ্গে সেই রাতের ঘটনার ১ মাস পর থেকে ওর গর্ভবতী হওয়ার লক্ষণ প্রকাশ পেতে শুরু করেছে। ও খেতে পারে না, বমি করে, শারীরিক পরিবর্তনও লক্ষণীয়। আছিয়া বেগমও ব্যাপারটা টের পেয়ে গেলেন। তবুও তিনি আরও ১ সপ্তাহ নিশ্চিত হওয়ার জন্য নজর রাখলেন। ১ সপ্তাহ পর একদিন দুপুরে প্লেটে করে এনে খাবার দিলেন। মায়া কয়েক লোকমা খেয়ে বাথরুমে গিয়ে গড় গড় করে বমি করতে শুরু করে। আছিয়া বেগম কপালে হাত দিয়ে বিছানায় বসে থাকেন। ও ফিরে আসার পর গিয়ে হাত ধরে বলেন, বল কিভাবে পেট বাঁধাইলি? তুই তো প্রেগন্যান্ট মনে হইতেছে। মায়া ততদিনে ঘরবন্দি থেকে অনেকটা অপ্রকৃতিস্থ হয়ে গেছে। সে ফ্যাকাশে হাসি দিয়ে বলল, কেউ তো বিশ্বাস করনি। এইবার বিশ্বাস হবে। আমার পেটে আমার বাপের সন্তান আসছে। আমার ভাই বা বোন। আছিয়া বেগম ওর গালে চতারা চিহ্ন রদিয়ে বললেন, পাতারা চিহ্ন গলের বাতারা চিহ্ন ওচা এইসব বলতে তোর লজ্জা লাগে না? তুই রাশেদের সাথে শুইছিলি এটা বল। মায়া হা হা করে বিকৃতভাবে হাসতে শুরু করে। তারপর বলে, আগে আসুক পৃথিবীতে তখন দেখা যাইব। পৃথিবীতে আসবে মানে, ওকে নষ্ট করব। না হইলে রাশেদকে বল গ্রহণ করতে। বিয়ে করে বিদায় হ। তোর মতো মেয়ে আমাদের লাগবে না। সে কেন গ্রহণ করবে? এটা তো তার সন্তান না। এটা তোমার স্বামীর সন্তান। আছিয়া বেগম রাগে দুঃখে চিৎকার করে উঠলেন। ওর চুলের মুঠি ধরে টেনে পিঠে অবিরাম মাতারা চিহ্ন রতে শুরু করলেন। ছুটে আসলেন মায়ার মেজ চাচি। এসে ছাড়িয়ে নিয়ে গেলেন। বাড়ির সবাইও ধীরে ধীরে সব জেনে গেছে। বাড়িতে এখন সারাক্ষণ এক ধরনের চাপা অস্বস্তি বিরাজ করে। আছিয়া বেগম বুঝতে পারেন দেয়ালে পিঠ ঠেকে গেছে। স্বামীর প্রতিও বিশ্বাস নড়বড়ে হয়ে গেছে। তিনি একা একা এসব যন্ত্রণা সহ্য করতে না পেরে পরিবারের সবাইকে সবকিছু খুলে বলে দিলেন। তারা আগে থেকে জানলেও প্রকাশ্যে না আসায় এতদিন চুপ ছিল। এখন খুলে বলায় পরিবারের মান ইজ্জত কিভাবে রক্ষা করা যায়, তা নিয়ে মায়ার চাচা চাচিরাও ভাবতে শুরু করলেন। ইশরাক সাহেব দিনকে দিন কিছুটা পাল্টে গেছেন। অস্বস্তিকর পরিবেশের জন্য ঘরে ফেরা কমিয়ে দিয়েছেন। সারাদিন বাইরেই তারা চিহ্ন লেখস তারা চিহ্ন নির্মিছিল, মিটিং আর সমাবেশে ব্যস্ত থাকেন। ইচ্ছা করেই বাইরে সময় কাটান। রাতে ঘরে ফিরে ঘুমান। আবার ভোরে ব্যস্ত ভঙ্গিতে বের হয়ে যান। আছিয়া বেগমের সঙ্গেও অদ্ভুত দূরত্ব তৈরি হয়ে গেছে। ইশরাক সাহেবকে ছাড়াই পরিবারের সবাই সিদ্ধান্ত নিল, মায়াকে আগে প্রেগন্যান্সি টেস্ট করিয়ে দেখা হোক। এরপর যা করা দরকার, তা করা হবে। রাশেদের বাবার সাথে কথা বলে বিয়ে দেয়া যায় কি না দেখা যাবে। সিদ্ধান্ত অনুযায়ী মায়ার মা আর মেঝো চাচি খুব সাবধানে ফার্মেসি থেকে প্রেগন্যান্সি কিট নিয়ে আসলেন।
মাও এসবে কোনো বাধা দেয় না, কিছুটা অপ্রকৃতিস্থ হয়ে গেলেও সে এখনও চায় সবাই জানুক তাকে সত্যিই ধতারা চিহ্ন অর্ষণ করা হয়েছে। সেসব স্বপ্ন কিংবা তার বানানো মিথ্যা গল্প নয়। তাকে টেস্ট করানো হলো। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রিপোর্ট এলো নেগেটিভ। মায়া নিজেও অবাক হলো। তাকে মেঝো চাচি আড়ালে নিয়ে জিজ্ঞেস করলেন মাতারা চিহ্ন সিক বন্ধ হয়েছে কিনা। সে জানালো বন্ধ হয়েছে। সবার মাথায় চিন্তার ভাঁজ পড়ে গেল। মেয়েটি সকালে উঠে বমি করে, স্তোতারা চিহ্ন ন ফুলে গেছে, সবই তো গর্ভাবস্থার লক্ষণ। পরিবারের সবার পুনরায় আলোচনা হয়। সন্দেহ এড়াতে একজন ডাক্তার দেখানোর সিদ্ধান্ত হয়। বোরখা পরিয়ে ওকে নিয়ে খুব সাবধানে পরদিন মা চাচি ডাক্তার দেখাতে যান। কিন্তু হাই, তারা চিহ্ন তের টেস্ট, তারা চিহ্ন লট্রাসো তারা চিহ্ন নোগ্রাম, হরমোন চেক, সবই স্বাভাবিক এলো। রিপোর্ট দেখে ডাক্তারও বুঝতে পারছে না প্রেগন্যান্ট না হলে এমন কেন হচ্ছে। হরমোন ইমব্যালেন্সড তো না। ফলে এই রহস্যের কোনো কুল কিনারা পাওয়া গেল না। মায়াকে নিয়ে তারা বাড়িতে ফিরে এলেন। এভাবে দিন যেতে থাকে। তারা একের পর এক ডাক্তার দেখান। কোনো কাজ হয় না। উল্টো দেখা যায় কিভাবে যেন এক কান, দুই কান করে বিষয়টা এলাকায় রংচং হয়ে ছড়িয়ে পড়েছে। সবাই বলাবলি করছে, ইশরাক খা, অবিবাহিত মেয়ে তারা চিহ্ন গণ্যা তারা চিহ্নতন্ট। পরিবার বাচ্চা নষ্ট করিয়ে এনেছে। বাপ মনে হয় সত্যিই তারা চিহ্ন কর্ম করেছিল, মেয়ে তখন মিথ্যা বলেনি। পরিবার মান ইজ্জতের ভয়ে ধামাচাপা দিয়েছে। এর প্রভাব সরাসরি 1 মাস পর নির্বাচনে পড়ল। টাকা আর প্রভাব খাটিয়েও কোনোভাবেই ইশরাক সাহেবের বিজয়ী হওয়া সম্ভব হল না। ততদিনে মায়া যেন অন্য জগতের বাসিন্দা হয়ে গেছে। চোখের দিকে তাকালে মনে হয় কাউকে চিনতে পারছে না, কোনো কিছু শুনছে না, বর্তমানেই নেই যেন সে। সারাক্ষণ ঘোরের মধ্যে দিন কেটে যায়। ইলেকশনে ফেইল করে ইশরাক সাহেবেরও বাঁধ ভেঙে গেছে। মেয়ের উপরেই সকল ক্ষোভ এসে পড়েছে। একদিন হুট করে এসব নিয়ে স্ত্রীর সঙ্গে চিল্লাচিল্লি করতে করতে রেগে গেলেন তিনি। আচমকা আলনা থেকে প্যান্টের বেল্ট নিয়ে ছুটে এলেন উপরের তলায়। মায়া তখন জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। তিনি তাকে তারা চিহ্ন লেরমু তারা চিহ্নটি ধরে হেঁচকা টানে মাটিতে ফেললেন। মায়া কোনো প্রতিবাদ করল না। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ইশরাক সাহেব অবিরাম বেল্ট দিয়ে মাতারা চিহ্ন রতে শুরু করলেন। মায়া তাও চিৎকার করে না। যেন সে কোনো কিছু টেরই পাচ্ছে না। ততক্ষণে বাড়ির সবাইও ছুটে এসে ইশরাক সাহেবকে ফিরিয়ে নিয়ে যান। তারা চিহ্ন। আরও সপ্তাহ দুয়েক গেল। মায়াকে সবাই মোটামুটি মাথায় সমস্যা ধরে নিয়েছে। সে দিনরাত রুমেই কাটিয়ে দেয়। কিন্তু একদিন মাঝরাতে সে সিটিং রুমে এসে কাউকে দরজা খুলে দেয়। তখন কালো আলখাল্লা পরা ছায়া ঘরে ঢোকে। মায়ার সাথে গিয়ে কিচেনের গ্যাসের সিলিন্ডার সিটিং রুমে আনে। জন সোফাগুলো ধরে আনে সিলিন্ডারের কাছাকাছি। কালো আলখাল্লার পরা লোকটি বাইরে যায়। গিয়ে কেরোসিনের একটা কন্টেনার আনে। সেটা থেকে কেরোসিনে ভেজা একটা লম্বা দড়ি বের করে সিলিন্ডারে বেঁধে মায়ার হাতে দড়ির এক মাথা দেয়। মায়া দড়ি নিয়ে উঠানে চলে যায়। ছাটি কন্টেনারের কেরোসিন সোফাগুলোতে ঢেলে দেয়। তারপর একটা একটা করে তেলের কন্টেনার হাতে নেয় সে। বাড়ির ভেতর থেকে বাইরে, চারদিকে মায়াকে নিয়ে কেরোসিন ঢালে। সবশেষে আসে উঠানে। দড়িটা একটা লাঠির সঙ্গে টানিয়ে বাঁধে। তারপর পকেট থেকে লাইটার বের করে দড়িতে আগুন জ্বেলে দেয়। চোখের পলকে আগুন দড়ি বেয়ে বেয়ে ভেতরে ঢুকে যায়। তারপর একটা বিকট শব্দে বিস্ফোরণ। দাউদাউ করে জ্বলে উঠে আগুন। পৈশাচিক হাসি দিয়ে উঠে বিকৃত চেহারার ছাটি। তখনই হামিদ চাচা দরজা খুলে বাইরে আসেন। এসে একবার বাড়ির দিকে তাকান। আবার তাকান মায়া আর ছাটির দিকে। কি করবেন, কি করা উচিত কিছুই বুঝতে পারেন না। হঠাৎ তার চোখের সামনে মায়া আর ছাটি গায়েব হয়ে যায়। কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকেন তিনি। দরজা খুলে স্ত্রী সন্তান ভয়ানক আগুন দেখে চিৎকার দিলে চৈতন্য ফিরে আসে হামিদ চাচার। দ্রুত সবকিছু নিয়ে বের হতে বলেন সবাইকে। কারণ এই আগুন তাদের ঘরও পোড়াতে পারে। তারা জরুরি জিনিসপত্র নিয়ে রাস্তায় এসে চিৎকার চেঁচামেচি করলে এলাকার লোকজনও ছুটে আসে। কিন্তু ততক্ষণে কিছুই করার থাকে না। সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। গতকাল ভরা পূর্ণিমার রাত ছিল। হুট করে তান্ত্রিক গুরু হরিপদ পাল মির্জাপুর এসে হাজির হয়েছেন। সফর সঙ্গী এসেছেন আরও 6 জন। তাদের পেয়ে আজমল বাদশাহ খুবই আপ্লুত হয়েছেন। গুরুর সেবা যত্নেরও কোনো কমতি রাখেননি। তাদেরকে বিশ্রামেরও সুব্যবস্থা করে দিয়েছেন। রাশেদের মা বাবাকেও ভোরে আসার জন্য খবর দিয়েছেন। ওরা চলে এসেছে সকাল 7টায়, তখন গুরু দল বল নিয়ে নদীর পাড়ে ধ্যানে আছেন। তিনি সব সময় সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে ধ্যানের জন্য নির্জন জায়গায় চলে যান। খাদেম তাদেরকে ভেতরে এনে বসিয়েছে।
বারবার বলছে, আপনাগর চিন্তা শেষ, গুরু চইলা আইছেন। আপনাদের পুত্রকে এখন তেনারা ছাড়ব তো ছাড়বই, আব্বাও ডাকব। ইছমত সাহেব ইতস্তত করে বললেন, আমরা রাশেদের কাছে যাইতে চাইতেছি। ওর জন্য নাশতা আনছিলাম। উনি না থাকলে যাওয়া নিষেধ আছে। ওস্তাদ চইলা আসলে যাইতে পারবেন? কোন ওস্তাদ? আমার ওস্তাদের কথা কইতেছি। আপনারা খাবার যেদিনই দেন, উনি কিন্তু আশেপাশে থাকেন। আজ নাই। বুঝতে পারছি। এভাবে তারা অপেক্ষায় রইলেন। সকাল 8টার দিকে ওরা সবাই চলে এলো। খাদেম গুরু আসছে বলে দাঁড়িয়ে গেল। তারাও দাঁড়ালেন। গুরুকে সম্মানের সাথে আসনে বসতে অনুরোধ জানালেন আজমল বাদশাহ। তিনি গিয়ে আসনে বসলেন। রাশেদকে নিয়ে নাশতাও দেয়া হলো। তারপর সম্মানের সাথে সামনে বসে আজমল বাদশাহ বললেন, ওস্তাদ আপনি এসেছেন বড় ভালো হইছে। আমি অধীর আগ্রহে অপেক্ষায় আছিলাম। এই দুইজন দেখতাছেন, ওদের পুত্রের জীবন বিপন্ন। তার পেছনে অশুভ শক্তি লেগেছে। মাইরা ফেলতে চায়। আমি ওকে মন্ত্রবন্দী করে দীর্ঘ 1 মাস হলো রাখছি। ওকে পুরাপুরি মুক্তির জন্য আপনার সাহায্য প্রয়োজন। গুরু হাত তুলে থামালেন। তারপর চোখ বুজে দীর্ঘ সময় বসে রইলেন। রুবাইয়া বেগম আর ইছমত সাহেব তাকিয়ে আছেন। লোকটি দেখতে বিশালদেহী, সুন্দর চেহারা, সাদা লম্বা দাড়ি, পরনে ধুতি আর পাঞ্জাবি, মাথায় লাল কাপড় বাঁধা, আঙুলে নানান রকমের আংটি। নির্বতায় দীর্ঘ সময় কেটে গেল। একটা সময় অস্ফুটে তিনি বললেন, ছেলেটি আমাকে কিছু বলতে চায়। ওকে নিয়ে আসো। আজমল বাদশাহ খাদেমকে ইশারা করলেন। সে গিয়ে পাশের রুম থেকে রাশেদকে নিয়ে আসলো। ওর কামানো মাথায় ছোট ছোট চুল গজিয়েছে। অনেকটা শুকিয়ে গেছে রাশেদ। গায়ের রঙও ফ্যাকাশে লাগছে। বসল এসে গুরুর সামনে। তিনি চোখ বুজে ছিলেন। চোখ খুলে ওর দিকে তাকিয়ে বললেন, সবকিছু খুইলা বলো। তোমার সাথে কি কি ঘটেছে? সে মা বাবার দিকে একবার তাকালো। প্রথমবার তাদের সামনে কিছু বলতে চায়নি কারণ মায়াকে ওরা অশুভ মনে করবে। কিন্তু এবার আর এসব নিয়ে ভাবল না। সে শুকনো ঢোক গিলে বলল, আমাকে যে রাতে তারা চিহ্ন লাঠি তারা চিহ্ন পেয়ে ধরেছিল, এর 2 দিন আগে মায়া আমার সঙ্গে অনেকদিন পর পার্কে দেখা করে। মির্জাপুর কলেজের পাশে যে পার্ক সেখানে। মায়ার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। তার বিয়ে ঠিক হয়ে যায় এমপির ভাগ্নের সাথে। তাই ফ্যামিলিকে আমার কথা বলে দেয়। তাতে ঝামেলা হয় এজন্য দেখা হতো না। তো সেবার দেখা হলে শুরু থেকে ভালো আচরণ করছিল। আমাকে জানালো এমপির ভাগনা গলায় ফাঁস দিয়ে মরেছে। ভোরে নাকি হঠাৎ সবাই দেখে ফ্যানে ঝুলে আছে। তাই সে জানায়, যেহেতু এখন আর বিয়ে নিয়ে ঝামেলা নাই, আপাতত আমি যেন নিজেকে গুছিয়ে নিয়ে বিয়ের জন্য প্রস্তুত হই। এটা বলে চলে যেতে চাইছিল। আমি বললাম লেকের পাশে গিয়ে আরেকটু হাঁটাহাঁটি করি। যেহেতু অনেকদিন পর দেখা, তখন সে রাজি হয়। আমরা লেকের দিকে যাই। আমি তখন সেলফি ক্যামেরা বের করে একটা ছবি তুলতে চাইলে সে রাজি হয়। আমি ছবি তুলতে যাব, সে তাকিয়ে আছে, হুট করে ক্যামেরা থেকে চোখ সরিয়ে পিছু ফিরে তাকায়। জিজ্ঞেস করে তারা চিহ্ন রামুখের কাউকে দেখিছি কিনা। আমি না করি, ছবিটা বের করে দেখায় যে কেউ নেই। তখন সে চলে যেতে চায়। হঠাৎ চলে যাচ্ছে দেখে আমি গিয়ে হাত ধরলে তারা চিহ্ন রমে তারা চিহ্ন রে বসে। আমি তখনও কিছু বুঝতে পারছিলাম না কি হচ্ছে। বাসায় ফিরে দেখি সবকিছুতে আমি ব্লক। ফলে আমি ওদের বাড়ির সামনে গিয়েও মার খাই। কিন্তু ও বের হয়নি বা যোগাযোগ করিনি। যেদিন রাতে আমাকে গলাটি তারা চিহ্ন পেয়ে কেউ ধরেছিল, সেদিন আমি তারা চিহ্ন রামুকটি দেখেছিলাম। একপাশের চোখ সহ তারা চিহ্নরা। ভয়ঙ্কর লাগে দেখতে। আমি তখন থেকে অনেক ভেবে দেখেছি, এই ঘটনা মায়ার সঙ্গে কোনোভাবে জড়িত। মায়া সেদিন হয়তো এই মানুষটির কথাই বলেছিল। তারপর থেমে সে পুনরায় বলল, ফরিদের তারা চিহ্ন তত্ত্ব এভাবে হতে পারে, কারণ আমাকে সেরকম গলা টিপে তারা চিহ্ন রে ফ্যানের দিকে ঝুলিয়ে দিত হয়তো। তার সকল কথা শুনে গুরু চুপ করে রইলেন। দীর্ঘ সময় নির্বতায় চলে গেল। তারপর তিনি চোখ বুজে রেখেই বললেন, ওই মেয়ে তোমাকে বাঁচাইতে চাইছিল। তুমি অভাগা প্রেমিকার এই সুপ্ত প্রচেষ্টা ধরতে পারোনি। সে ক্যামেরায় বিকৃত চেহারা দেখা আন্দাজ করেছিল, তোমার সঙ্গে সে সম্পর্ক রাখলে তোমার বিপদ হইবে। ইছমত সাহেব তখন বললেন, কিন্তু কেন গুরু? ওই মেয়ের সাথে কি সম্পর্ক এসবের? গুরু চুপ করে থেকে খানিকক্ষণ পর বললেন, কোনো অশুভ শক্তি ওই মেয়ের আশেক। সে এজন্য ফরিদকেও শেষ করেছে। আপনার পুত্রকেও করত। রুবাইয়া বেগম বললেন, ওই অপা মেয়ে আমাদের লাগবো না, আমার ছেলেরে আপনি আগে বাঁচান। তবুও আপনার ছেলেকে মেরে ফেলবে। কারণ সে একবার বুঝে ফেলেছে ওদের সম্পর্ক আছে। ইছমত সাহেব কাতর গলায় বললেন, আমার ছেলেটারে বাঁচান আপনি। তাছাড়া চেয়ারম্যানের পরিবার আগুনে তারা চিহ্ন রে মরছে।
ওই মেয়েরও খুঁজ নাই। কেউ কেউ বলে সেই নাকি আগুন লাগিয়ে পালাইছে। রাশেদকে অস্থির দেখা গেল। সে বাবার দিকে তাকিয়ে বলল, কোথায় সে? কিভাবে এসব হলো? গুরু হাত তুলে সবাইকে থামিয়ে দিয়ে বললেন, আমাদের ওই মেয়ের সন্ধানে যাইতে হইব বাদশা, আমি বিরাট কিছুর গন্ধ পাইতেছি। আজমল বাদশা খাদেমকে ইশারা করলেন। খাদেম তাদের যাওয়ার ব্যবস্থা করে আসে। রুবাইয়া বেগম আর ইছমত সাহেবকে আশ্বস্ত করে বাড়িতে পাঠিয়ে দেয়া হলো। একটা গাড়িতে করে রাশেদকে নিয়ে তারা রওনা দিলেন নিয়ামতপুর। টং দোকানের কাছে এসে সামনের দিকে তাকিয়ে রাশেদ বিস্মিত হয়ে যায়। তারা চিহ্নরা দেয়ালগুলো দাঁড়িয়ে আছে। দেখতে দেখতে গাড়ি এসে চেয়ারম্যানের গেইটের সামনে থামে। তারা নেমে ভেতরে প্রবেশ করে। কিছুই অবশিষ্ট নেই। দেয়ালগুলো কালো ধোঁয়ার দাগ লেগে আছে, ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে। জানালার কাচ গলে গেছে, লোহার গ্রিল বাঁকা হয়ে আছে। নিচতলার ঘরগুলো পুরোপুরি ছাই হয়ে গেছে। কাঠের দরজা জানালা, আসবাব সবই তারা চিহ্নরে একরকম গলে গিয়ে মেঝেতে মিশে গেছে। রান্নাঘরের পাশে সিলিন্ডারের ধাতব খোলস এখনো ছিটকে পড়ে থাকতে দেখা যাচ্ছে। উপরের তলার সিঁড়ি ধ্বংসপ্রায়, উঠা যায় না। কোথাও কোথাও ছাদের প্লাস্টার খসে পড়েছে, লোহার রড বের হয়ে আছে। রাশেদের দমবন্ধ হয়ে যাচ্ছে। তার মায়া এখনো বেঁচে আছে নাকি তারা চিহ্নরে মরে গেছে? কোথায় আছে সে? রাশেদ গুরুকে উদ্দেশ্য করে বলল, আমরা টং দোকানের লোকটিকে জিজ্ঞেস করে সব জানতে পারব। বাড়ির লোকদের কি হয়েছে, মাই বা কোথায় আছে জানা দরকার। গুরু অনুমতি দিলেন। তারা সবাই টং দোকানে গেল। দোকানির নাম বাবুল। সে আজমল বাদশাকে চিনে, বেশ সমীহ করে। তাদেরকে বেঞ্চ মুছে বসতে বলল সে। রাশেদ তখন বলল, ভাই আমাকে তো চিনেনি, আমরা আসলে জানতে আসছি এই বাড়ি তারা চিহ্ন গুনে তারা চিহ্ন উড়ল কিভাবে। সবকিছু জানতে চাই। উনি তো জানেনই আমাদের মির্জাপুরের ওঝা সাহেব। আর উনি সবার গুরু। দোকানি শুকনো ঢোক গিলে বলল, জি বুঝতে পারছি, কিন্তু এই বাড়ির বিষয় বড়ই রহস্যময়। কেউ কয় মাইয়াকে তার বাপ প্রেগন্যান্ট কইরা ফেলছিল। সত্যি বলতে আমি নিজেও দেখছি এই মাইয়া প্রেগন্যান্ট। পরিবারের সবাই ইজ্জত বাঁচাইতে মাইয়াকে বন্দি কইরা রাখছিল। বাচ্চা নষ্ট করতে ডাক্তারে নিয়া গেছিল। এইসব নি তারা চিহ্ন রেতনের জন্য মাইয়া নিজে আগুন লাগাইয়া পলাইয়া গেছে। আবার হামিদ চাচা কয় সেদিন রাতে সে দেখছে বাইরে একটা ছায়ামূর্তির পাশে মায়া দাঁড়ানো। তার চোখের সামনেই ওরা গায়েব হইয়া গেছে। কেউ কয় মায়াও সবার লগে তারা চিহ্ন ইরা তারা চিহ্ন রছে। রাশেদ তখন বলল, কিন্তু এলাকার মানুষ কি তারা চিহ্ন রালা তারা চিহ্ন সবা কিছু দেখেনি। তা দেখছে, কিন্তু পুইরা যাওয়া লাশগুলো চেনা যাইতেছিল না, কঙ্কাল হয়ে গেছিল, কারো হাড় গলেছে, কারো মুখ নেই। তয় সবাই আন্দাজ করছে, মায়ার অঙ্কাল আছিল না। কিছু হইলেও তো আন্দাজ করন যায়। গুরু সবকিছু শুনে বললেন, যে বলছে ছায়ামূর্তি আর মায়াকে দেখছে, সেই ঠিক কইছে। তাকে ডাকা যাইব? বাবুল একটা ড্রিঙ্কসের বোতল আর গ্লাস রাশেদকে বাড়িয়ে দিয়ে বলল, আমি খবর পাঠাইতেছি। আপনারা খান, গরিবের দোকানে আইছেন। আজমল বাদশা আর রাশেদ না করতে গেলে গুরু হাত তুলে থামিয়ে দেন। তিনি খেতে সম্মত হয়েছেন। বাবুল রাস্তায় গিয়ে কল দিল হামিদ চাচাকে। তারপর ফিরে এসে বলল, আইতাছে, আপনারা তার দেখাই ঠিক কইছেন শুইনা বড়ই খুশি হইছে। হামিদ চাচা আসতে খুব দেরি হলো না। তিনি এখন নিয়ামতপুর দক্ষিণ পাড়ায় থাকেন। মিনিট 20 পর এসে সালাম দিলেন। রাশেদ চিনতে পারল, তাকে মারার সময় হামিদ চাচাও ছিলেন। বাবুল তাকে দেখিয়ে আজমল বাদশাকে বলল, ইনি হামিদ চাচা। ওরা বসতে বলল হামিদ চাচাকে। গুরু তাকে সবকিছু খুলে বলতে বললেন। হামিদ চাচা সবকিছুই বললেন। কথার প্রসঙ্গে একটা তথ্য বের হয়ে এলো। তিনি বললেন, আজ থাইকা 8-10 বছর আগে সেইম তারা চিহ্ন লছিল উত্তর পাড়ার ইমাম সাহেবের বাড়ি। সবাই তারা চিহ্ন ইরা মরছিল, একটা পোলা ছাড়া। তখনই বাবুল বলে উঠল, ওই পোলারে আমি কয়েক মাস আগে এইদিকে দেখছিলাম। হামিদ চাচা তার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, আইছিল নাকি? হ, আমি দেখাই চিনতে পারছিলাম। হুডি পরনে আছিল, মুখে মাস্ক। আসলে তারা চিহ্নরা মুখ ডাইকা রাইখা চলে আর কি। বুঝতে পারছি, বলে হামিদ চাচা চিন্তায় ডুবে গেলেন। তাকে আরো কিছু বিষয়ে গুরু জিজ্ঞেস করলেন। সে সবকিছু খুলে বলল। তারপর সবাই বিদায় নিয়ে আজমল বাদশার বাসায় চলে এলেন। ফিরতে দুপুর হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে রেস্ট নিলেন সবাই। একটার দিকে আবার ইছমত সাহেব আর রুবাইয়া বেগম এলেন। খাবার আনলেন রাশেদের জন্য। তাকে খাবার দেয়া হলো। তারপর আবার বসলেন সবাই। আসনে বসলেন গুরু। রাশেদকে আনা হলো। ইছমত সাহেব বললেন, আমার ছেলে কবে মুক্তি পাইব গুরু? তিনি চোখে বুজে মুচকি হাসলেন। হেসে বললেন,
আপনার ছেলেরে আর কিছুই করবে না, যদি সে ওই মেয়েরে পিছু ছাইরা দেয়। রুবাইয়া বেগম খুশি হয়ে বললেন, ছাইরা দিব গুরু। ওই মাইয়াকে দরকার নাই আমার পোলার। ইছমত সাহেব তখন বললেন, আরেকটা কথা, আপনের কথাই ঠিক। এমপির ভাগনার মৃত্যু স্বাভাবিক আছিল না। ময়না তদন্তে নাকি এইটা বুঝতে পারছিল। কিন্তু কে ঘরে ঢুইকা এমন করল সেইটা বের করতে পারেনি। গুরু শুধু মাথা নাড়লেন, তারপর খানিকক্ষণ চুপ থেকে হঠাৎ রাশেদকে একটা কাগজ আর কলম বাড়িয়ে দিয়ে বললেন, এখানে ওই মেয়েটির নাম, ঠিকানা, বাবা মায়ের নাম লেখো। রাশেদ কাগজ নিয়ে সবকিছু লিখল। তারপর গুরু উনার ব্যাগ থেকে একটা তেল বের করে তার 2 হাতের বুড়ো আঙুলের নখে মাখিয়ে বললেন, কাগজটা ডান হাতের মুঠোয় নাও, তারপর 2 হাত মুঠো কইরা বুড়ো আঙুল 2টা সামনের দিকে রেখে নখের দিকে তাকিয়ে থাকো। রাশেদ তাই করল। তিনি চোখ বুজে বিড়বিড় করে কিছু একটা পরে ফু দিলেন। ক্ষীণ সময় পর বললেন, নখে কি কিছু দেখতে পাচ্ছ? রাশেদ ঘোর লাগা গলায় বলল, হ্যাঁ, একটি নদীর মাঝখানে চর দেখতে পাচ্ছি। চরের মধ্যে একটা লাঠির সঙ্গে কলাগাছের ভেলা বাঁধা। মনে মনে চরে তোমার মায়াকে খুঁজতে থাকো। রাশেদ ক্ষীণ সময় পর বলল, একটা তাঁবু দেখতে পাচ্ছি। গুরু আবার বিড়বিড় করে কিছু পরে ফু দিয়ে বললেন, তাঁবুর ভেতর দেখবে না? দেখতে চাও না? হ্যাঁ চাই। এখন দেখে বলো কি দেখছো? রাশেদ ঘোর লাগা গলায় বলল, তাঁবুর ভেতরে মায়া শুয়ে আছে। প্রেগন্যান্ট মহিলাদের মতো লাগছে ওকে। পেট অনেক বড়। আর কেউ আছে কি না দেখবা না? হ্যাঁ, তারা চিহ্ন অরমুখের এক যুবক শুয়ে আছে পাশে। নদীটার এই চর কোন এলাকার কাছে পড়ছে দেখবা না? নদীর আশেপাশের এলাকা দেখো। রাশেদ বেশি কিছু সময় চুপ করে রইল। তারপর বলল, একটা স্কুলের নাম কাগজপুর দেখতে পাচ্ছি। এর পাশের কোনো এলাকার নাম দেখো। রাশেদ আরও কিছু সময় চুপ থেকে বলল, কাঁচপুর জামে মসজিদ দেখতে পাচ্ছি। গুরু এবার আজমল বাদশাকে ইশারা করলেন। তিনি রাশেদকে ধরলেন। একটা পানির বোতল থেকে মুঠোয় জল নিয়ে বিড়বিড় করে কিছু পরে রাশেদের ওপর ছুঁড়ে মারলেন। সঙ্গে সঙ্গে রাশেদ অজ্ঞান হয়ে আজমল বাদশার দিকে হেলে পড়ল। গুরু পুনরায় পানি ছিটে দিলেন তার মুখে। সে উঠে বসল। উঠেই অস্থির হয়ে বলল, আমি মায়াকে উদ্ধার করতে চাই। আমি ওকে চরে দেখেছি। কাগজপুর আর কাঁচপুরের কাছে। আমি খুঁজে বের করব। গুরু হাত তুলে তাকে থামিয়ে দিলেন। তারপর সবাইকে জিজ্ঞেস করলেন, এলাকাটা কি চিনেন কেউ? ইছমত সাহেব না করলেন। আজমল বাদশা বললেন, চিনি ওস্তাদ, আমি একবার ওই এলাকায় ঝাড়তে গিয়েছিলাম। উপরই লাগছিল এক মহিলার ওপর। রাশেদ অস্থির হয়ে বলল, কোথায় পড়ছে এই এলাকা? ওই তো আজমিরিগঞ্জ উপজেলায়। আজমিরিগঞ্জ গিয়ে কাগজপুরের বাসে উঠলেই নিয়ে যাইব। গুরু দীর্ঘ সময় চুপচাপ থেকে বললেন, তাকে উদ্ধার করতে একজন যাইতে হইব চরে। তার গায়ে আমি তাবিজ দিয়া দিব, যতক্ষণ তাবিজ থাকবো কিছুই করতে পারবো না, এক্সট্রা আরেকটা তাবিজ দিব। ওইটা মায়ার গলায় পরাইয়া দিলেই ওর সম্মোহন কাইটা যাইব। কিন্তু এইটা পরানো কঠিন। যুবকটা নানানভাবে ধোকা দিব, ফাঁদে ফেলব, তাবিজ খুলাইতেও চাইব। জীবনের ঝুঁকি আছে। রাশেদ কিছু না ভেবেই বলল, গুরু আমি মায়ার জন্য সব করতে পারি। আমি যাব। তোমার দ্বারাই হইব, তুমি আশেক। প্রতিবাদ করলেন ইছমত সাহেব। সাথে রুবাইয়া বেগমও। তারা ছেলেকে এভাবে বিপদের মুখে ফেলতে পারবেন না। মুখ মলিন হয়ে গেল গুরুর। তিনি খানিকক্ষণ চুপ থেকে বললেন, তাইলে রাশেদকে দিয়ে হইব না। মা বাবার অনুমতি ছাড়া এই কাজে নামলে সফল হওয়া অসম্ভব। রাশেদ ব্যাকুল হয়ে বলল, আমি পারব গুরু, মায়াকে আমার উদ্ধার করাই লাগবে। গুরু হাত তুলে থামিয়ে ব্যাগ থেকে একটা তাবিজ বের করে আজমল বাদশাকে ইশারায় বললেন ওর হাতে বেঁধে দিতে। আজমল বাদশা তার হাতে তাবিজ বেঁধে দিলেন। গুরু এবার ইছমত সাহেবকে বললেন, আপনাদের ছেলে বিপদ মুক্ত। এই তাবিজ থাকলে আর কিছু করতে পারবো না। কিন্তু যদি ওই মেয়েকে খুঁজে তাইলে আবার পিছু নিব, তখন কোনোভাবে তাবিজ খুলিয়ে মেয়ে তারা চিহ্ন রে ফেলব। ইছমত সাহেব বললেন, একেবারে এই বিপদ থাইকা বাঁচার পথ নাই? ও যদি হঠাৎ আমাদের না বইলা খুঁজতে চইলা যায়? তাইলে বিপদ। একেবারে মুক্তি হইল শক্তির বিনা তারা চিহ্ন স। মাইয়াকে উদ্ধার কইরা ওই শক্তির বিনা তারা চিহ্ন সকরণ লাগব। রুবাইয়া বেগম সঙ্গে সঙ্গে বললেন, থাক বিনা তারা চিহ্ন করা লাগব না। আমরা আমাদের ছেলেরে চোখে চোখে রাখব। এখন যাই। এই চল রাশেদ, বাসায় চল। রাশেদ যেতে চায় না। ওরা কোনোভাবে টেনে টুনে নিয়ে গেল। তারা চিহ্ন। বাসায় এসে তার মাথায় নানান ধরনের চিন্তা ঘুরপাক খেতে শুরু করল। সে হামিদ চাচা আর বাবুল মিয়ার সমস্ত কথা ভাবতে লাগল। চেয়ারম্যানের বাড়ির মতো নিয়ামতপুর উত্তর পাড়ায় ইমামের বাড়ি তারা চিহ্ন রেছিল। তাতে তাদের একটা ছেলে ছাড়া সবাই তারা চিহ্ন রেছে।
আবার সেই ছেলেকে চেয়ারম্যানের বাড়ির সামনে বাতারা চিহ্ন বুল দেখেছে। তারও তারা চিহ্ন রামুক। কোনোভাবে কি তাদের সঙ্গে এই ছেলের কোনো যোগসূত্র আছে, কিংবা ইমামের বাড়ি তারা চিহ্ন রার সাথে কি চেয়ারম্যানের কোনো সম্পর্ক ছিল? যদি এরকম থেকে থাকে, তাহলে সেই ছেলে কোনো প্রতিশোধ তারা চিহ্ন ধনিয়েছে কি? নীলে মায়াকে কেন বাঁচিয়ে তার করে নিচ্ছে? ফরিদকে কেন তারা চিহ্ন রল? তাকেই বা কেন মারতে চাইছিল? তারা তো কিছু করেনি। রাশেদের দিন কাটে না, তার একবার টং দোকানে যেতে হবে। বাবুল মিয়া এবং হামিদ চাচার সাথে কথা বলতে হবে। তাহলে হয়তো সকল রহস্য বের হবে। মায়াকে সে ভালোবাসে, নিজের চাইতেও বেশি বাসে। ওর এই অবস্থা মেনে নিতে পারবে না সে। কিন্তু যাবে কিভাবে? দিন রাত রুবাইয়া বেগম ছেলেকে বোঝাচ্ছেন, যেন ওই মেয়ের পিছু ছেড়ে দেয়, মাথা থেকে ওই মেয়ের চিন্তা ফেলে দেয়। বারবার এটা ওটা বানিয়ে খাওয়াচ্ছেন, যাতে দ্রুত আবার মোটাতাজা হয়ে যায়। এগুলোর ভেতর দিয়ে দিন পেরিয়ে শুধু রাতটা গেল তার। ভোরে সবাইকে ঘুমে রেখেই রাশেদ বের হয়ে গেল। রিকশা একটা নিয়ে হাজির হলো বাবুল মিয়ার দোকানে। তখন সকাল 8টা মাত্র। সে বেঞ্চে গিয়ে বসে বলল, ভাই কেমন আছেন? আপনি আইছেন? কি খবর ভাই? কি হইল পরে? ভাই অনেক কিছুই হয়েছে। গুরু আমাকে নখের ভেতর দিয়ে দেখিয়েছেন মায়া কোথায় আছে। আপনি হামিদ চাচাকে কল দিন। আমি আপনাদের দুইজনকে সব খুলে বলি। কন কি? নখের ভেতর দিয়ে দেখাইয়া ফেলছেন? উনি তাইলে অনেক পাওয়ারফুল, কি কন? হ্যাঁ, আচ্ছা আমি তাইলে এখনই হামিদ চাচাকে কল দেই। দেন। বাবুল মিয়া কল দিলেন। গতদিনের মতোই হামিদ চাচা দ্রুত চলে এলেন। রাশেদ ইতস্তত করে বলল, এসব বিষয় তো সব জায়গায় আলোচনা করা যায় না। মানুষ শুনলে বিপদ হতে পারে। এখানে তো কাস্টমার আসবে। হামিদ চাচা সম্মতি দিয়ে বললেন, বাবুল, দোকান বন্ধ কইরা ওই মাঠে চল। ওইখানে গিয়া সব শুনি। বাবুল মিয়া সম্মত হয়ে দ্রুত দোকান বন্ধ করে নেয়। তিনজন দোকানের পেছনের মাঠের দিকে এসে আরাম করে আসন পেতে বসে। হামিদ চাচা এবার বললেন, বলো তো এইবার কি হইল পরে? আসলে আমি 3 মাস আজমল ওঝার বাসায় মন্ত্রবন্দী ছিলাম। আমাকে তারা চিহ্ন রামুখের একজন মেরে ফেলতে চাইছিল। সে এমপির ছেলে ফরিদকেও মেরেছে। দুইজন অবাক হয়ে বলল, কি কন? হ্যাঁ, গুরুই বলেছেন। হামিদ মাথা দলিয়ে বলল, তাই তো এইটা নিয়ে পুলিশি হইছিল। ওইটা নাকি তারা চিহ্ন তত্ত্বা আছিল না। হ্যাঁ, সেভাবে আমাকেও মারতে চেয়েছিল। আমি ওই রাতে বেঁচে গিয়েছিলাম। পরে ওঝার কাছে গিয়ে থাকতে হয়েছে। এখন এই তাবিজ দেখেন। আর বিপদ নেই, কিন্তু মায়ার বিপদ আছে। হামিদ চাচা বললেন, মায়াটা কোথায় এখন? আমাকে গুরু নখের ভেতর দিয়ে দেখাইছেন। মায়া কাগজপুরের পাশে এক নদীর চরে আছে। কাজপুরের কাছে গ্রাম। কিন্তু ওকে উদ্ধার করতে গেলে জীবনের ঝুঁকি আছে। এখন শুনুন, আমি এসেছি আপনাদের থেকে কিছু তথ্য জানতে। কি সেটা? উত্তর পাড়ার ইমাম সাহেবের ঘর তারা চিহ্ন লছিল কিভাবে? হামিদ চাচা চুপ করে থেকে বললেন, এইটা কেন জানতে চান? কারণ আমি নখের মাধ্যমে মায়াকে এক তারা চিহ্ন রামুখের যুবকের পাশে দেখেছি। আর বাবুল ভাই ওই দিন বলেছিলেন ইমামের ছেলের মুখ তারা চিহ্ন রা ছিল। হামিদ চাচা চুপ করে থাকেন। বাবুল মিয়া তখন তারা দিয়ে বলে দেন সব। এখন তো চেয়ারম্যানের বংশ শুদ্ধা নাই। এখন লুকাইয়া কি হইব? হামিদ চাচা বলতে শুরু করলেন। যা বললেন তার সারসংক্ষেপ হল, তিনি তখন চেয়ারম্যানের বাড়ি কাজ করতেন না। তবে গ্রামের মানুষ হিসাবে সবই জানেন। ইমাম সাহেব নিয়মতপুর উত্তর পাড়া জামে মসজিদের খতিব ছিলেন। তিনি পশ্চিম পাড়া মসজিদের ওয়াজে আসেন। বাদ আছর ওয়াজ করছিলেন। প্রসঙ্গক্রমে ক্ষমতাসীন তারা চিহ্ন তারা চিহ্নের সমালোচনা করে বসেন। চেয়ারম্যান সভাপতির চেয়ারে ছিল। সেই সঙ্গে সঙ্গে ধমক দিয়ে উঠে, কেন তাদের প্রিয় দল নিয়ে কথা বলবে? ইমাম সাহেব ভাষা সংযত করতে বললে, মাইককে তারা চিহ্ন নিয়ে উনার কলার ধরে অশ্রাব্য ভাষায় গা লাগা তারা চিহ্ন করে স্টেজ থেকে নামিয়ে দেয়। ইমাম সাহেব প্রচণ্ড আহত হন। অপমান অপদস্থ হয়ে বিদায় নেন। কিন্তু সময়ে সময়ে লোকজন ইমামের পক্ষে কথা বলতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায়ও লেখালেখি শুরু হয়। তখন চেয়ারম্যান বেকায়দা পড়বে বুঝতে পেরে উনার সঙ্গে যোগাযোগ করে বিষয়টা মন থেকে ছেড়ে দিতে বলে এবং এখন থেকে কেউ কিছু জিজ্ঞেস করলে যেন বলেন সমাধান হয়ে গেছে। কিন্তু 2 দিন পর ইমাম সাহেবের খুঁজে একটা বিখ্যাত নিউজ চ্যানেল আসে সাক্ষাৎকার নিতে। তিনি চেয়ারম্যানের কথার অমান্য হয়ে রাজি হন এবং প্রশ্ন অনুযায়ী সবকিছুর সত্যি সত্যি উত্তর দিয়ে দেন। পুরো দেশে এটা নিয়ে মোটামুটি একটা আলোচনা সমালোচনা হয়। স্থানীয় মাদ্রাসা, মসজিদ থেকে তারা চিহ্ন ক্ষোভ মিছিল হয়। কিন্তু ক্ষমতা বলে চেয়ারম্যান বেঁচে যায়। কেউ কিছু করতে পারে না। কিন্তু যা হয়, সেটা পরের ইলেকশনে তার ভরাডুবি।
সবকিছু শুনে রাশেদ তখন বলল, এরপর কি চেয়ারম্যান খু তারা চিহ্ন হয়ে ইমাম সাহেবের বাড়ি পু তারা চিহ্ন উড়িয়ে দিয়েছিলেন? তা তো কইতে পারি না। আচ্ছা, ইমাম সাহেবের বাড়ি কিভাবে পু তারা চিহ্ন উড়ল? তারপর কি হয়েছিল? এই তো একদিন রাতে হুট করে আগুন লেগে যায়। তাদের পুরো পরিবার পু তারা চিহ্ন রে মরে। শুধু একটা ছেলে বাইচা যায়, পো তারা চিহ্ন রামুখ নিয়ে বাঁচতে হয় আর কি। কিন্তু আগুনকে লাগিয়েছে কোনো প্রমাণ নেই কারো কাছে। লোকজন চেয়ারম্যানকে সন্দেহ করত, কিন্তু কারো তো কিছু করার নাই। সাবেক চেয়ারম্যান হইলেও প্রশাসন আছিল তার পকেটে। ওদের বাড়ি ইলেকশনের পরে পু তারা চিহ্ন উড়ছিল, তাই না? হ। ওই ছেলে এখন কোথায় থাকে? তার কোন আত্মীয়ের বাড়ি চইলা গেছিল? রাশেদ খানিকক্ষণ ভেবে বলল, এই ছেলেই কিছু করল না তো? ওরা জনই বলল, এইটাই মনে হইতাছে। রাশেদ আরও কিছু সময় চুপ থেকে বলল, আচ্ছা, একটা কাজ করতে পারবেন হামিদ চাচা? কি? এমপি নিশ্চয় তার ভাগনার তারা চিহ্ন তত্ত্বার বিচার চায়। তাই এমপিকে যদি বলা হয় ওই চরে খু তারা চিহ্ন নিয়ে আছে, নিশ্চয় পুলিশ গিয়ে পাগলের মতো খুঁজবে, ওকে ধরবে। হামিদ চাচা সঙ্গে সঙ্গে বললেন, পারবো না, ওই পোলা হয়তো জাদু মন্ত্র জানে। ওই দিন আমার চোখের সামনে গায়েব হইয়া গেছিল। বাবুল মিয়া বলল, এইসব গুরু আর ওঝাই পারব। কিন্তু কেউ একজন জীবনের ঝুঁকি নিয়ে নাকি চরে যেতে হবে। আমি রাজি হয়েছিলাম। আমার আব্বা আম্মা রাজি হয় না বলে গুরু আমাকে পাঠাবেন না। আপনারা কেউ কি যাবেন? ওরা দুজনই শুকনো ঢোক গিলে না করল। সে বুঝতে পারল মায়ার একমাত্র আপনজন বলতে এখন শুধু সেই আছে। তাকে যেভাবে হোক মা বাবাকে রাজি করাতে হবে। সে এখানে এসে তার যা জানার জেনে গেছে। এদের থেকে বিদায় নিল রাশেদ। তারা চিহ্ন। রাশেদ মোবাইল বাসায় রেখেই বের হয়েছিল। বাসায় ওকে না পেয়ে রুবাইয়া বেগম আর ইচমত সাহেব অস্থির হয়ে পড়েছিলেন। জন পাগলের মতো আজমল বাদশার বাসায় চলে গেছেন। রাশেদ বাসায় ফিরতেই তার বোন তাকে বকাবকি করে বিষয়টা বলল। সে ফোন দিল বাবার মোবাইলে। জানালো বাসায় ফিরেছে, কিন্তু তারা যেন ওখানেই থাকেন। সে আসছে কথাটি বলেই ওপাশ থেকে কিছু বলার আগে কেটে দিল কল। সে 12টার আগেই পৌঁছে গেল। গুরু তার দিকে তাকিয়ে অর্থবহ হাসি দিলেন, যেন তিনি জানতেন এরকমই ঘটবে। রুবাইয়া বেগম ছুটে এসে বললেন, তুই কোথায় গিয়েছিলি? কেন গিয়েছিলি? আম্মা, আমাকে তোমরা এভাবে দেখে রাখতে পারবে না। আমি যাবই। এর চাইতে পুরোপুরি মুক্তিই ভালো। আমি মায়াকে ছাড়া বাঁচব না। ওকে আমার উদ্ধার করতেই হবে। রুবাইয়া বেগম তাকে মারতে শুরু করলেন। মারতে মারতে নিজেই হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। রাশেদ নিজেকে ছাড়িয়ে নিয়ে গুরুর সামনে গিয়ে বসে বলল, আমি কিছু বিষয় জেনে এসেছি। আমার মনে হচ্ছে এটা একটা তারা চিহ্ন। দোকানি যে তারা চিহ্ন রামুখের ছেলেকে দেখেছিল, সেই নিয়ামতপুর উত্তর পাড়া মসজিদের ইমামের ছেলে। এই ইমামের সঙ্গে চেয়ারম্যানের বিরোধ ছিল। ইমামের পুরো পরিবারকে তারা চিহ্ন উড়িয়ে মারা হয়। অনেকে চেয়ারম্যানকে সন্দেহ করত। সবকিছু শুনে মাথা নাড়লেন গুরু। ইচমত সাহেব এসে বললেন, গুরু, আমরা এত কিছু বুঝি না। আপনি আমাদের ছেলের যা ভালো হয় তাই ব্যবস্থা করেন। আপনাদের ছেলে খাঁটি আশেক, সে মায়াকে ভুলতে পারব না। খুঁজে বেড়াইবই, তাতে আবার বিপদ হইব তার। এর চাইতে তার মনের শক্তি কাজে লাগাইয়া অশুভ শক্তির বিনা তারা চিহ্ন সহক সে তার মায়াকে জয় কইরা নিব। রুবাইয়া বেগম চোখের পানি ফেলতে লাগলেন। ইচমত সাহেব বললেন, ঠিক আছে, তাই করেন গুরু। তবে একটা শর্ত। কি? পুলিশ সাথে রাইখেন। যদি কোনো বিপদ হয় তাইলে হয়তো আমাদের ছেলেরে উদ্ধার করতে পারব। পুলিশ তো যাইব না, গেলে তো ভালোই। মায়াকে উদ্ধারের পর ওই যুবককে পুলিশের হাতে তুলে দিলে ওর চিকিৎসা ব্যবস্থা করতে পারব। রাশেদ বলল, পুলিশের কাছে দিলে যদিও মন্ত্রবলে গায়েব হয়ে যায়? গুরু মুচকি হেসে বললেন, যান্ত্রিক অস্ত্র, মেশিন এবং লোকালয়ে এইগুলা কাজ করে কম। এর লাইগাই জঙ্গলে, পাহাড়ে যাইতে হয়। এর লাইগাই সে চড়ে গেছে। মনে রাখবা সবকিছুরই সীমাবদ্ধতা আছে। ওরে পরে পুলিশ ধইরা নিয়ে বিশেষজ্ঞ দিয়া ট্রিটমেন্ট দেওয়াইলে ভালোই হইব। ও সত্যিই ইমামের সেই ছেলে। ও এসব ক্ষমতা পেল কিভাবে? গুরু তাকে হাত তুলে থামিয়ে দিলেন। আজমল ওঝা ফিসফিস করে বললেন, এত প্রশ্ন ভালো না। গুরু দীর্ঘ সময় চুপ থেকে ইচমত সাহেবকে বললেন, আপনারে একটা বিষয় কই। আমরা প্রথমে কাগজপুর যাব। পুলিশ ছাড়া আগে আমাদের কাজ করতে হইব। নইলে পুলিশ আগে গিয়ে ঝামেলা করলে গায়েব হয়ে যাইব। আমি ওরে নিয়ন্ত্রণ কইরা পুলিশের কাছে দিতে হইব। আমি যখন আজমল সাহেবকে ইশারা দিব, উনি আপনাকে কল দিবেন। আপনি তখন থানায় গিয়া বলবেন কাগজপুর নদীর চরে চেয়ারম্যানের মাইয়াকে পাওয়া গেছে। আপনাকে ফোনে জানানো হইছে। তাইলে ওরা উদ্ধার করতে যাইব।
আর মায়াকে অপহরণের জন্য ওই যুবককেও ধরব। আপনারও যেহেতু ভয়, সেটাও কাটব। রুবাইয়া বেগম শুকনো ঢোক গিলে বললেন, পুলিশ আগে গেলে হইব না? না। ইছমত সাহেব মাথা নেড়ে সম্মত হন। গুরু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলেন, বিলম্ব করা ভালো না। ইছমত সাহেব থানার আশেপাশে গিয়ে বইসা থাকেন। কল পাইলেই থানায় যাইবেন। আমরা সবাই চলেন কাগজপুর। তারা চিহ্ন। একদম নদীর পাড়ে তারা চলে এসেছেন। আশেপাশে শুধু জমি, গ্রাম অনেকটা দূরে। গুরু ঘাসে বসে আজমল বাদশাকে কল দেয়ার অনুমতি দিয়ে দিলেন। তারপর রাশেদকেও ইশারা করলেন বসতে। সেই সামনে আসন পেতে বসে গুরু চোখ বুজে বিড়বিড় করে ফু দিলেন। তারপর দুইটা তাবিজ গলায় দিয়ে বললেন, এখান থেকে একটা তাবিজ মায়ার গলায় পরিয়ে দিতে পারলেই সে একদম সজ্ঞানে ফিরে আসবে। আর আরেকটা কথা, যুবকটি তোমার থেকে তাবিজগুলো খুলে নিতে অনেক ছলাকলা করবে। কিন্তু তুমি খুলবে না। আমি মায়াকে তাবিজ দিতে গেলে সে কোনো আক্রমণ করবে না? না, তাবিজের জন্য পাশেই আসতে পারবো না, মায়াকে তাবিজ পরাইতে পারলেই শেষ। জন ভেলা নিয়ে চলে আসতে পারবে। আর ওই ছেলেকে কি করবেন? ওকে এভাবে ছেড়ে দেবেন? দিলে তো আবার পিছু লাগবে। ওকে আমি এইখান থাইকা বুঝে নিব। ও আর গায়েব হইতে পারবো না। কোথাও যাইতেও পারবো না। তাহলে এখন যাই। যাও, তবে সব সময় নিজের সৃষ্টিকর্তাকে স্মরণ করবা। নিজের মন কি কয় শুনবা। নিজের কৌশল কাজে লাগাইয়া কাজ করবা। মনের জোর রাখবা। মনে রাখবা মায়া হইছে তোমার প্রেমিকা। ওরে যতই জাদুমন্ত্র দিয়া রাখুক, তোমার মনের জোর প্রেমিকাকে নাড়াইয়া দিতে সক্ষম। রাশেদ মাথা নাড়ে সম্মত হয়। আল্লাহর নাম নিয়ে সে নদীতে লাফ দেয়। প্রায় 5 মিনিট সাঁতার কেটে চলে আসে চরে। ভেলাটি দেখতে পায় সে। আস্তে ধীরে উঠে কিনারে। তার মধ্যে কোনো ভয় নেই। আছে কেবল মায়াকে উদ্ধার করার চিন্তা। মায়াকে উদ্ধার করতে পারলেই সারা জীবনের জন্য নিজের করে পাওয়ার স্বপ্ন। সে নখে দেখতে পাওয়া সেসব চেনা পথ ধরে এগোতে থাকে। কিছুটা দূর যেতেই তাঁবু দৃশ্যমান হয়। আর একটু এগুতেই দেখতে পায় ভয়ানক চেহারার যুবকটিকে, যে তাঁবুর বাইরে উলঙ্গ হয়ে শুয়ে ইঁদুর খাচ্ছে। তাকে দেখেই দাঁড়িয়ে গেল। তারা চিহ্নরা মুখটি দেখে এই প্রথম ভয় পেল রাশেদ। কি বিশ্রীভাবে তারা চিহ্ন রেছে। সে তবু সাহস নিয়ে এগুচ্ছে। খানিক পর যুবকটি মুখ খুলল, এই তুই এইখানে কেন, কেন আইছি সেই দিকে? দূরে থাক, সামনে আসবি না। আমি আমার মায়াকে নিতে এসেছি। তুই নিতে পারবি না। চলে যা, নইলে তারা চিহ্ন রে ফেলব। তুই আমার কিছুই করতে পারবি না। আজ আমি মায়াকে নিয়েই ফিরব। যুবকটি দৌড়ে তাঁবুর ভেতরে গেল। তারপর মায়াকে হাত ধরে নিয়ে বের হয়ে পৈশাচিক এক হাসি দিয়ে বলল, মায়া এই তারা চিহ্ন রি নিয়ে যাও, ওরে তারা চিহ্ন ন করে আসো। মায়া তারা চিহ্ন রি নিয়ে আসতে থাকে। রাশেদ গলা থেকে একটা তাবিজ খুলে নেয়। আসলেই সে তারা চিহ্ন রির আঘাত খেয়ে হলেও মায়ার গলায় পরিয়ে দেবে। বুঝতে পারল যুবকটি। তার ভ্রু কুঁচকে গেল। সঙ্গে সঙ্গে সে বলল, মায়া থামো, তোমার নিজের গলায় তারা চিহ্ন রি ধরো। মায়া থেমে গিয়ে নিজের গলায় তারা চিহ্ন রি ধরল। যুবকটি হা হা করে হেসে উঠে বলল, তুই এইখানেই থামো, মায়ার দিকে আইলেই ওরে বলবো নিজের গলায় তারা চিহ্ন রি চালাইয়া দিতে। রাশেদ শুকনো ঢোক গিলে সে থেমে যায়। তারপর যুবকটির দিকে তাকিয়ে বলে, তুই ওকে কেন এনেছিস? ফরিদকেই বা কেন তারা চিহ্ন ন করেছিস? আমাকে মারতে চাইছিলি কেন? কারণ মায়াকে আমার মনে ধরছিল। তারা চিহ্ন রামুখের জন্য কেউ আমার দিকে ফিরাই তাকাইতো না। তাই ভাবলাম চেয়ারম্যানের মায়াকেই আনি। ওর পেটে আমারই সন্তান। তারপর হা হা করে হেসে উঠে বলল, কিন্তু দোষ দেওয়াইছি ওর নিজের বাপরে। আমার বাপরে অপমান করছিল। তারেও অপমান করাইলাম পরিবার আর এলাকার কাছে। ওই দিন বৃষ্টি আর চেয়ারম্যানের চেহারা সবই আমার খেলা আছিল। গামছাও আমি রাইখা দিছিলাম। সবই আমার কারিশমা। তাইলে তুই ওদের বাড়িতে আগুন দিছিলি। এইবার তোকে যা বলি শোন। মায়াকে বাঁচাইতে চাইলে তোর শরীরের সকল তাবিজ খুইলা নদীতে ফেইলা আয়। নইলে মায়া নিজের গলায় তারা চিহ্ন রি চালাইব। শুধু একবার কইলেই কাজ শেষ। কি বলো মায়া? মায়া মাথা নেড়ে সম্মতি দিল। রাশেদ শুকনো ঢোক গিলে ভয় কি করবে এখন সে? আমি 7টা ইঁদুর খাইতে খাইতে তাবিজ খুইলা নদীতে ফেইলা আয়, বলে সে তাঁবুর পাশে গিয়ে বসে আবার ইঁদুর খেতে শুরু করল। রাশেদ মনে করল গুরুর কথা, মায়া তোমার প্রেমিকা, ওর না। মনে শক্তি রাখো, জোর রাখো। সে নিজের মনের জোর নিয়ে বলল, মায়া তুমি তারা চিহ্ন রি ফেলে দাও। আমি রাশেদ, তোমার রাশেদ, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তার কথা শুনে অট্টহাসিতে মেতে উঠল যুবকটি।
তাকে ব্যঙ্গ করে ইঁদুর রক্তমাখা চেহারায় সেও বলল, মায়া আমি তোমার রাশেদ নিয়ে যেতে এসেছি হাহা। রাশেদ ওদিকে মনোযোগ দিল না। সে পুনরায় বলল, মায়া, ও তোমার জীবন নতারা চিহ্ন রক বানিয়ে দেবে। ও তোমার পুরো পরিবারের মানুষকে মেতারা চিহ্ন রে ফেলেছে। আমাকেও গতারা চিহ্ন লাটিপে মাতারা চিহ্ন রতে চেয়েছিল। তুমি ছু তারা চিহ্ন রিটা ফেলে দাও। আমি জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। আমরা বিয়ে করব মায়া। আমাদের সুন্দর একটি সংসার হবে। ওর পেটের বাচ্চা নষ্ট করে দেব। যুবকটি আবার হেসে উঠে সুরে সুরে বলল, নষ্ট হইবে না, এই বাচ্চা নষ্ট হইবে না। ও নষ্ট হইবার না, ও পৃথিবীতে আসব অসীম পাওয়ার নিয়া। রাশেদ পুনরায় বলল, মায়া শুনতে পাচ্ছ, ও তোমার পেটে শতারা চিহ্ন অতান জন্ম দিতে চাইতেছে। তুমি প্লিজ ছু তারা চিহ্ন রি ফেলে দাও। রাশেদ এভাবে বলেই যাচ্ছে, শুধু অবিরাম বলেই যাচ্ছে, কিন্তু মায়ার কোনো হেলদোল নেই। সে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। যুবকটি ইঁদুরগুলো শেষ করে ফেলল। তার ঠোঁটের কোণে রক্ত, ঠোঁটে ইঁদুরের সাদা লোম লেগে আছে। রাশেদের পেট গলিয়ে উঠল দেখে। শেষ টাইম, এইবার তুই তাবিজগুলা ফেইলা দে, নইলে মায়াকে হারাইতে হইব। রাশেদের মাথায় তখন গুরুর আরেকটি কথা খেলে গেল। তাবিজ ছিনিয়ে নিতে ও অনেক ছলা কলা করবে। আরও মনে পড়ল নিজের মন যেটা বলে সেটা শুনবে। তার মন কি বলছে? বলছে মায়া কখনো তাকে ছু তারা চিহ্ন রি দিয়ে আঘাত করতে পারে না। কিন্তু নিজেকে তো করবে, করবে। তবে ছেলেটি তো বলছে মায়াকে মনে ধরছে তার। তাহলে কি নিজের গলায় ছুরি চালাতে আদেশ দেবে? তাছাড়া মায়ার পেটে যে বলল তার সন্তান, যে কি না অসীম ক্ষমতাবান হবে। রাশেদ ঠিক করে নিল সব। সে গিয়ে মায়ার গলায় তাবিজ পরিয়ে দেবে। যুবকটি হুঙ্কার দিয়ে বলল, তাবিজ ফেইলা আয়, নইলে মায়া শেষ। রাশেদ ওর কথায় পাত্তা না দিয়ে মায়ার দিকে এগুতে থাকে। যুবকটি তা দেখে হতভম্ব হয়ে যায়। বারবার বলতে থাকে, এই ওর দিকে এগোবি না, ওকে মাইরা ফেলব। রাশেদ শুনে না কিছু। সে মায়ার দিকে তাকিয়ে এগুতে থাকে। কাছাকাছি গিয়ে গলা থেকে তাবিজ খোলার জন্য হাত নেয়। তখনই যুবকটি চিৎকার দিয়ে বলে, ও কাছে আসার আগেই বুকে ছু তারা চিহ্ন রি মারবে মায়া, ম তারা চিহ্ন রার আগ পর্যন্ত মাতারা চিহ্ন রতে থাকবে। তাবিজ যেন তোমাকে পড়াইতে না পারে। রাশেদ তাকিয়ে দেখে মায়ার হাত কাঁপতে শুরু করেছে। যুবকটি অবাক হয়ে তাকিয়ে বলল, মায়া শক্ত হও, ওকে মারতে রেডিও। কাছে আসলেই ছু তারা চিহ্ন রি মাইরা দাও। রাশেদ নির্ভয়ে এগুতে থাকে। একদম সামনে গিয়ে দাঁড়ায়। যুবকটি বারবার চিৎকার করে বলতে থাকে, মায়া ছু তারা চিহ্ন রি মারো, ছু তারা চিহ্ন রি মারো। কিন্তু কোনো কাজ হয় না। রাশেদ মায়ার গলায় তাবিজ পরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে মায়া মাটিতে লুটিয়ে পড়ে। রাশেদ তাড়াতাড়ি মায়াকে কাঁধে নেয়। তারপর ছুটতে থাকে ভেলার দিকে। পিছু থেকে চিৎকার করতে থাকে যুবকটি। পরিশিষ্ট, মায়াকে ভেলা দিয়ে নিয়ে নিরাপদে নিয়ে আসে রাশেদ। গুরু যুবকটিকে চরে মন্ত্রবন্দী করে রাখেন। সে কোথাও যেতে পারে না। মায়াকে পানি ছিটা দিলে ওর জ্ঞান ফিরে আসে। গুরু ওকে পানি পড়া খাইয়ে দিয়ে বললেন হাসপাতালে নিয়ে গিয়ে এবার বাচ্চা নষ্ট করে দিতে। তাই করা হয়। এদিকে পুলিশ এসে যুবকটিকে ধরে নিয়ে যায়। সে ইমাম সাহেবের ছেলে। নাম মনির। থানায় সে সবকিছু স্বীকার করে নেয়। জানায় সে ফুপুর বাড়িতে থাকত। খুব ডিপ্রেশনে ভুগছিল। কেউ কথা বলতো না। বাচ্চারা তাকে দেখলে ভয় পেত। একদিন সে লোকমুখে শুনতে পায় এলাকার গোরস্থানে এক পাগল থাকে। সে জাদুম তারা চিহ্ন অন্ত্র জানে। একবার বাজার থেকে আসার পথে গোরস্থানে চলে যায়। তারপর তার সব দুঃখ কষ্ট খুলে বললে পাগল শক্তি অর্জনের সাধনা শেখায়। এভাবেই অর্জন করে অসু তারা চিহ্ন ভর শক্তি। তারপর প্রতিশো তারা চিহ্ন ধ্বনিতে মরিয়ে উঠে। কিন্তু মায়াকে দেখে তার ভালো লাগে। তাই সবাইকে পু তারা চিহ্ন ওড়িয়ে মারলেও ওকে নামে তারা চিহ্ন রে নিজের করে পেতে চায়। মায়ার বাচ্চা এবার ধরে পড়ে। সেটা নষ্ট করে দেয়া হয়। সেই সুস্থ হয়ে গেলে রাশেদের পরিবার গ্রহণ করে নেয়। সমাপ্ত।